আন্টি, আমি আপনাকে ভালোবাসি। এতে সমস্যা কি? তুই আমাকে ভালোবাসবি, এটা স্বাভাবিক, কারণ তুই আমার সম্পর্কে ভাতিজা। আন্টি, এই ভালোবাসা সেই ভালোবাসা না। ভালোবাসা দুটি মনের মিলনের ভালোবাসা। তুই কি বলতেছিস বুঝতে পারতেছি না। তুই আমাকে ভালোবাসিস, আমিও তোকে ভালোবাসি, তাই না? তুই আমার ভাতিজা, আমি তোর আন্টি। আমি তোকে ভালোবাসবো, তুইও আমাকে ভালোবাসতে পারিস, তাই না? আন্টি, আমি বলতেছি যে আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে বিয়ে করতে চাই। তোর মাথা কি ঠিক আছে? কি আবোল তাবোল কথা বলতেছিস? আমি তো সম্পর্কে আন্টি, আর তুই আমাকে বিয়ে করতে চাচ্ছিস? সমাজের লোকেরা কি বলবে এসব শুনলে? আমি তো তাদের কথা শুনতে চাই না। আমি আপনার মতামত জানতে চাচ্ছি। আমি আপনাকে ভালোবাসি। আপনি আমাকে উত্তর দেন। আমাকে বিয়ে করতে পারবেন না আপনি? তুই এখন তোর বাসায় চলে যা। আমার বাসায় তোকে আর কখনো আসতে হবে না, কারণ এটা কখনো সম্ভব না। আর দেখ, তুই আমার থেকে 2 বছরের ছোট, এটা কোনোভাবেই সম্ভব না। তাহলে কি আপনি আমাকে একটু ভালোবাসেন না? আমাকে কি আপনার ভালো লাগে না? আমাকে কি ভালোবাসা যায় না? আমার কোনো সমস্যা আছে? এতক্ষণ তোর সাথে ভালোভাবে কথা বলতেছিলাম, তাই তুই এত কথা বলতে পারতেছিস। এখন যদি তুই আমার চোখের সামনে থেকে না চলে যাইস, তাহলে কিন্তু আমি তোর আব্বু আম্মুকে বিচার দেব এই বিষয় নিয়ে। নিলয় নাবিলার কোনো কথার জবাব না দিয়ে সেখানে দাঁড়িয়ে রইল, আর নাবিলার দিকে তাকিয়ে রয়েছে এক দৃষ্টিতে। নাবিলা ভেবে পাচ্ছে না নিলয় এরকম কথা বলে কিসের জন্য। তাদের মাঝে যদিও কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু সামাজিক একটা তো সম্পর্ক আছে তাদের মধ্যে। তাদের সম্পর্কটা, আর নিলয় তাকে যে কথাটা বলেছে, এটা কখনোই সম্ভব না। নাবিলা কি করবে না করবে ভেবে পাচ্ছে না। নিলয়কে চলে যেতে বলতেছে, কিন্তু নিলয় চলে যাচ্ছে না। কি হলো? তুই এখানে দাঁড়িয়ে আছিস কিসের জন্য? এখান থেকে চলে যাচ্ছিস না কেন, বুঝতেছি না তো। আমি আপনাকে ভালোবাসি। আপনাকে বিয়ে করতে চাই। আপনি বোঝেন না কিসের জন্য? আমি সত্যি বলতেছি, আমার পক্ষে আপনাকে ছাড়া থাকা সম্ভব না। দেখ নিলয়, ভালোই ভালোই বলতেছি, এখন তো এখান থেকে চলে যা, না হলে কিন্তু ঝাড়ু পেটা করব। তুই প্লিজ এখান থেকে চলে যা, আমার রাগ ওঠার আগে। তার মানে কি আপনি আমাকে ভালোবাসেন না? আমি কিন্তু সত্যি আপনাকে ভালোবাসি। আমি কিন্তু আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমি দরকার হলে আব্বু আম্মুকে এই বিষয় জানাবো। আমি তোকে ভালোবাসি না, এখন তুই এখান থেকে চলে যা। আমার কোনো কিছু ভালো লাগতেছে না, এখন আমাকে আমার মতো থাকতে দে, একা থাকতে দে। আমাকে ভালোবাসলে সমস্যা কি? কেন আমাকে ভালোবাসা যায় না? তোকে ভালোবাসা যায় না কারণ আমাদের মধ্যে সম্পর্কটা ভিন্ন, আর আমি তোর সিনিয়র, এটা হলো সব থেকে বড় কথা। তাই আমি তোকে ভালোবাসতে পারি না, বা তোর সাথে এরকম কোনো সম্পর্ক করতে পারি না। আপনি তো আমার রক্তের কেউ না, তাই না? আপনি আমার প্রতিবেশী, আর আমাদের মাঝে সেই সম্পর্কটা হতেই পারে, তাই না? যদি আপনার সমস্যা থাকে তাহলে বলতে পারেন। আমি কিন্তু আপনাকে ভালোবাসি। কুত্তার বাচ্চা, তোকে ভালোভাবে বোঝাচ্ছি, বুঝতেছিস না তাই না? ছোট মানুষ, তাই এত সুন্দর করে তোকে এতক্ষণ আমি বুঝালাম, কিন্তু বুঝতে পারলি না। এখন কিন্তু তোকে আমার বাসা ছেড়ে চলে যেতে হবে, না হলে কিন্তু আমি তোর বাসায় ফোন করে সবকিছু বলে দিচ্ছি। তুই আমার সাথে পাগলামি করতেছিস, আমার সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করতেছিস। আচ্ছা, এখন চলে যাচ্ছি, কিন্তু আমি আবার ফিরে আসবো। আর আপনার সাথে যেখানে দেখা হবে সেখানে কিন্তু ডিস্টার্ব করব। মাথায় রাখবেন কথাটা। তারপর নিলয় সেখান থেকে বেরিয়ে আসলো, আর নাবিলা কিছু বলতে পারলো না নিলয়কে। নিলয় নাবিলাকে কিছু বলতে না দিয়ে সেখান থেকে বেরিয়ে আসলো। নাবিলা এদিকে একটা কথাই ভাবতেছে, হঠাৎ করে নিলয়ের আজকে কি হয়ে গেল যে তাকে প্রপোজ করলো। আর তাদের মধ্যে তো কোনো গভীর সম্পর্কও ছিল না, এমনিতেই দুজনের দেখা হয়, কথা হয়, ঝামেলা শেষ। আর নিলয় অনেক ভদ্র ছিল, তাকে সব সময় সম্মান করে। আজ তার মাথায় কি হয়ে গেল এটাই ভেবে পাচ্ছে না নাবিলা। সব সময় নিলয় নাবিলাকে সালাম দেয়, সম্মান দেখায়, সব কিছু, কিন্তু আজকে বাসায় এসে এভাবে তাকে প্রপোজ করবে, এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না নাবিলা। কিরে, কোথায় তুই? তাড়াতাড়ি আমাদের আড্ডাখানায় চলে আয়। আমি সেখানে যাচ্ছি। মন মেজাজ খারাপ আছে, বেশি কথা বলিস না। তাড়াতাড়ি চলে আসবি। কি বলতেছিস এসব কথা? তখন আমি গেলাম, তুই ফোন করলি, গিয়ে তোকে পেলাম না, আর এখন আবার বলতেছিস এখন যাব আড্ডাখানায়। শালা তুই আমাকে চুতিয়ে পেয়েছিস। একটা অঘটন ঘটিয়ে ফেলেছি। যদি আমার কাছে এখন তুই না আসিস, তাহলে তোর বাসায় গিয়ে তোকে উঠিয়ে এনে উদম পিটন পিটাবো। তাড়াতাড়ি চলে আয়। এখন আমি যেতে পারবো না, বুঝছিস? আর এখন আমি একটা মেয়ের সাথে টাঙ্কি মারতেছি, বুঝছিস? তাই যেতে পারতেছি না। আবার আমি সময় দিতে চেয়েছিলাম, তুই তো তখন আমাকে পাত্তা দিলি না। এখন আমি যেতে পারবো না, একটা মেয়ের সাথে কথা বলি আগে। দেখ, একদম ভালো হবে না বলে দিচ্ছি। তোকে এখন এখানে আসতে বলতেছি। আপনি সেখানে মেয়েদের সাথে টাঙ্কি মারবেন। তোর আব্বু আম্মুকে আমি এক্ষুনি ফোন করে বলতেছি, দাঁড়া। শালা চুতিয়া চুতি আমি না করে বল কোথায় আছিস এখন। আর
আমি এখন আড্ডাখানায় যেতে পারবো না, অন্য জায়গায় দেখা কর। কেন? আড্ডাখানায় আবার কি ঘটিয়ে ফেলেছিস? এখন সেখানে যেতে পারবি না, নাকি সেখানে কোনো মেয়েকে আবার টিস করেছিস? এখন লজ্জায় সেখানে যেতে পারবি না? আর বলিস না দোস্ত, পাশের ফ্ল্যাটের একটা সুন্দরী মেয়ে এসেছে, আর না বুঝেই আমি তাকে আই লাভ ইউ বলে দিয়েছিলাম, আর সঙ্গে সঙ্গে সে তার আম্মুকে ডাক দেয়, আর তার আম্মু এসে আমাকে দৌড়ানি দেয়। তুই আর কত লুচ্চামি করবি বল? যখন কোনো নতুন মেয়েকে দেখিস এলাকায়, তখন তার পিছনে পড়ে যাস, আর সঙ্গে সঙ্গে কোনো কথা না বলে আই লাভ ইউ বলে দিস, আর তোকে কেউ জামাই আদর করবে? বাদ দে, এখন তুই কি সর্বনাশ করলি কার সাথে সেটা বল। আমি একটু ওইদিকে যাইতে পারবো না। আমি থাকতে কোন হালায় তোর সাথে খারাপ ব্যবহার করে আমি দেখে নিব। তুই আসিস না কিসের জন্য আড্ডাখানায়? মেয়েটা যদি তোর এতই পছন্দ হয়েছে, তার সাথে একটু টাঙ্কি মারাই যায়। যদি সেও তোকে একদিন হঠাৎ করে পছন্দ করে, তখন তো প্রেমটা করতে পারবি। আয়। কথাটা কিন্তু মন্দ বলিসনি। আচ্ছা তুই একটু ওয়েট কর, আমি যাচ্ছি সেখানে, কিছুক্ষণের মধ্যেই যাচ্ছি। যদি মেয়েটাকে একবার ভাবে নিতে পারি তাহলে তো মনে কর বিয়ে ডান। আগে আয়, আমি খুব টেনশনে আছি। একখান অঘটন ঘটিয়ে ফেলেছি। এখন এর কি করা যায়? দুজনে আগে পরামর্শ করে তারপর দেখা যাবে কি করি না করি। আয়াত ফোনটা রেখে দিল, দিয়ে মনে এক বালতি সাহস নিয়ে সেই আড্ডাখানার উদ্দেশ্যে রওনা দিল। আর এদিকে নিলয় আড্ডাখানায় এসে বসে পড়ল। আশেপাশে তাকিয়ে দেখে পরিবেশটা অনেক সুন্দর, অনেকে এখানে আড্ডা দিচ্ছে, সবাই সবার মতো মজা নিচ্ছে। পরিবেশটা দেখতে আসলেই অনেক সুন্দর লাগতেছে আজকে, কারণ এখানে সব সময় লোকজন কমই থাকে। অনেক সুন্দর একটা জায়গা, কিন্তু একটা বিষয় সে লক্ষ্য করলো, প্রতিদিন অনেক কোলাহল থাকে, কিন্তু আজ তো অনেক কোলাহল মুক্ত। সবাই নীরবে আড্ডা দিচ্ছে, পরিবেশটা মনে হচ্ছে যে একদম নীরব হয়ে আছে। নিলয় তাদের জায়গায় গিয়ে দেখলো দুইটা ছেলে বসে আছে। নিলয়কে দেখে ছেলে দুটো উঠে গেল। তারা নিলয়কে সবাই ভালো করেই চেনে। তারপর এদিকে নাবিলা তো মহা টেনশনে আছে। তার নতুন ফুফাতো বোন এসেছে বাসায়। মানে নতুন বলতেছি এই কারণে যে তারা এখানে গত 3 দিন হইল আসলো। তারা এখন থেকে এখানেই থাকবে। আগে ঢাকায় ছিল, এখন ধরা রংপুরে থাকবে, কারণ তার বাবার রংপুরে ট্রান্সফরমেশন হয়েছে। তার জন্য তারা এখন থেকে এখানেই থাকবে। নাবিলা তো মহা টেনশনে আছে। তার ফুফাতো বোন যখন আসলো তখন সে একটু শান্তি পেল। সে যাই হোক, তার সাথে কথাগুলো শেয়ার করা যেতেই পারে। এতক্ষণ তো তাকে একা একা লাগতেছিল। নাবিলার ফুফাতো বোন এসে দেখে নাবিলা মন খারাপ করে বসে আছে। কিরে আপু, তুই এইভাবে মন খারাপ করে এখানে বসে আছিস কেন? তোকে দেখে মনে হচ্ছে কোনো কিছু নিয়ে অনেক চিন্তিত। আর বলিস না, অনেক টেনশনে আছি। আজকে একটা ছেলে, অনেক ভদ্র ছেলে, বুঝছিস, সম্পর্কে আমার ভাতিজা লাগে আর আমি আন্টি। প্রতিবেশী বলতেই পারিস, আশেপাশেই বাসা, দেখা হলে সালাম দেয়, কোনো কিছু সমস্যা হলে তাকে বললে সমাধান করে দেয়। কিন্তু আজকে সে আমার বাসায় এসেছে, বুঝেছিস? বাসায় এসেছে তো কি হয়েছে? তাকে অতিথিয়তা বাসায় এসেছে তো কি হয়েছে? তাকে অতিথিয়তা করলেই হয়, তার সাথে ভালো ব্যবহার করলেই হয়। সবসময় তোর সাথে ভালো ব্যবহার করে, তাকে একটু খাওয়া দাওয়া করাই, তারপর পাঠিয়ে দিলি, ঝামেলা শেষ। এরকম কিছু হলে তো ভালোই হতো, তাই না? সে এসে ডিরেক্ট আমাকে প্রপোজ করেছে, আমাকে বিয়ে করতে চায়, আমাকে ভালোবেসে ফেলেছে। এটা কিভাবে সম্ভব বল? আমি সম্পর্কে তার কি হই? আন্টি। আর সমাজের লোককে তো তুই ভালো করে জানিস। কি বলিস? এটা তো ভারী ইন্টারেস্টিং একটা কাহিনী। শোন আপু, আজকে আমার মন খারাপ ছিল, তোর এই কাহিনী শুনে আমার এখন অনেক হাসি পাচ্ছে। বিশ্বাস কর। তুই কি বলছিস এসব? এটা সত্যি নাকি? তুইও মেজাজ গরম করাবি না, বুঝছিস? মজা নিবি না। আমি আছি অনেক টেনশনে, কারণ ছেলেটা যেমন ভালো তেমন খারাপ, কারণ এলাকার সবাই তাকে ভয় পায়। আর আমি এটা নিয়ে অনেক টেনশনে আছি। আর সে যাওয়ার আগে আমাকে বলে দিয়েছে যে আমাকে যেখানে দেখে সেখানেই এসে এখান থেকে ডিস্টার্ব করবে। কেন এরকম করবে? কিসের জন্য? আর ছেলেটা দেখতে কেমন? তোর কি পছন্দ হয় নাই, নাকি অন্য কোনো সমস্যা আছে, নাকি তুমি অন্য কাউকে পছন্দ করো? এই ছেলেটা খারাপ বাজে, তার জন্য তাকে পছন্দ হয় না। সে তো তোর রক্তের কেউ না, তাই না? আসলে কথাটা হচ্ছে যে ছেলেটা আমার থেকে 2 বছরের জুনিয়র, আর আমি তার থেকে 1.5 বছরের সিনিয়র। আর আমাদের সম্পর্কটা, আর আমি তার আম্মুকে আপু বলে সম্বোধন করি, আর তার আব্বুকে দুলাভাই বলে সম্বোধন করি। এখন তাদেরকে কিভাবে আমি শ্বশুর শাশুড়ি বলে সম্বোধন করব? ভেবে দেখ ব্যাপারটা। ভারী ইন্টারেস্টিং কাহিনী তো। তোর জীবনে আপু দুলাভাই থেকে এখন শ্বশুর শাশুড়ি, আর ভাতিজা থেকে এখন স্বামী। বাহ, কি চমৎকার ঘটনা। এখান থেকে মজা নিতে বলতেছি না,
এখানে বলতেছিস সলিউশন দে আমাকে একটা। আমি কি করব? কি করলে আমি এর থেকে উদ্ধার হতে পারবো? ছেলেটাকে আমি অনেক বোঝালাম, কিন্তু সে বুঝেও না বোঝার ভান ধরে চলে গেল। আমি কি করব বলো? আরে টেনশন করিস না, কয়েকদিন পর দেখবি ঠিক হয়ে যাবে। এখন হয়তো মাথায় কোনো ভূত চেপে বসেছে, তার জন্য তোর সাথে এরকম করেছে। কয়েকদিন পর যখন ঠিক হয়ে যাবে দেখবি যে কোনো ঝামেলাই থাকবে না। তুই ওই ছেলেকে চিনিস না? যেটা একবার জেদ করে সেটা সে হাসিল করে ছাড়ে। যেহেতু আমাকে ভালোবাসি কথাটা বলেছে, তার মানে তার থেকে সে ভালো না বেসে নিয়ে আমার জীবন থেকে তো যাবেই না কখনো। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি ফেঁসে গিয়েছি। কি বলতেছিস? ফেঁসে গিয়েছিস মানে? কি হয়েছে তোর আবার? কোথায় কি করলি যে ফেঁসে গিয়েছিস? ছেলেটাকে আমার অনেক ভালো লাগে। যদি সম্পর্কটা আমাদের অন্য কিছু হইতো তাহলে আমি তাকে নিজে থেকে প্রপোজ করতাম, বুঝছিস? ছেলেটা দেখতে এত পরিমাণ কিউট, আর কথা হচ্ছে এইটা এখন সে আমাকে ডিস্টার্ব করবে। আমি তো মেনে নিতে পারবো, কিন্তু সমাজের লোকের কথা ভেবে আমি অনেক টেনশনে আছি। তাহলে এই ব্যাপার? আচ্ছা, আমি বিয়ের ব্যবস্থা করার চেষ্টা করতেছি। আমি সবার সাথে কথা বলে দেখি। তুই সবার সাথে আমাকে পরিচয় করিয়ে দে আগে, তারপর। এখন বল কি হয়েছে? এত জরুরি তলব কিসের জন্য? আর কি ঘটনা ঘটিয়েছিস সেটা বল তো শুনি। কি এমন কাজ করেছিস তুই? তোর যে আন্টি আছে না, তাকে আমি প্রপোজ করেছি। আমি তাকে আমার বউ বানাতে চাই। কি আবল তাবল কথা বলতেছিস? বুঝতেছি না তো। আর হঠাৎ করে তোর কি এমন হলো যে তুই তার জীবনে থাকবি? যেটা বলতেছি সেটাই। এখন বেশি কথা বলতে পারবো না। কথা হচ্ছে যে আমি তাকে ভালোবেসে ফেলেছি। এখন আমি তাকে আমার বউ বানাতে চাই। এটা কিভাবে সম্ভব? সে আমাদের সম্পর্কে আন্টি, আর সে আমাদের থেকে 2 বছরের সিনিয়র। সব কিছু ভুলে গিয়েছিস? আজকে তাকে প্রপোজ করে দিয়েছিস, সে কি উত্তর দিয়েছে? সে কি বলেছে সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমি তাকে ভালোবেসে ফেলেছি আর তাকে আমার বউ বানাতে চাই। তার মায়ায় আমি পড়ে গেছি। আমি নিজেকে এত কন্ট্রোল করেছি যে এরকম কিছু হবে না আমার দ্বারাই, কিন্তু আমি পারিনি। এভাবে হয় না, বুঝছিস? এভাবে কোনো কিছু সম্ভব না। সোসাইটি মেনটেন করতে হয়। আর তুই তো সোসাইটির কাউকে পাত্তা দিস না, সেটা আমি ভালো করে জানি। কিন্তু মেয়েটার অবস্থা একটু ভেবে দেখেছিস? তোর এইসব জ্ঞানমূলক কথা তোর কাছে রাখ, আমাকে বলতে আসিস না। বলতেছি না আমি তাকে ভালোবাসি। আমি বুঝলাম তুই তাকে ভালোবাসিস, কিন্তু একটা লিমিট আছে। তুই তোর লিমিট ক্রস করে যাচ্ছিস। সে তোর সম্পর্কে আন্টি, আর তুই তাকে কিভাবে ভালোবাসতে পারিস আমাকে বলতো। নিজের মনকে কি আর সেটা বোঝানো যায়? আমি তো নিজেকে অনেক কন্ট্রোল করার চেষ্টা করেছি। আমি নিজেকে কন্ট্রোল করেছিলাম, বাট আমার মনকে আমি কন্ট্রোল করতে পারিনি, তাই তাকে ভালোবেসে ফেলেছি। এটা কোনো কথা হলো? এটা তো সম্ভব না। বুঝিস না কিসের জন্য? আর সোসাইটির কথা একটু ভেবে দেখ, মান ইজ্জত বলতে কিচ্ছু থাকবে না। কেউ কোনো কথা বলার সাহস পাবে না। তুই শুধু দেখতে থাক, আমি তাকে ভালোবাসি, তাকে ভালোবাসবো। এখন তোর সাথে আমি পরামর্শ করতে এসেছি কিভাবে তাকে বিয়ে করব। আর তুই যদি এখন আমাকে সময় দিতে না পারিস তাহলে বল। তুই আমার বন্ধু, তোকে সময় দিতে না পারলে আমি কাকে সময় দিতে পারবো? আচ্ছা, তোর যদি মনে হয় যে সেই মেয়েটাকে তোর অনেক ভালো লেগেছে, তাকে তোকে বিয়ে করতেই হবে, দেখি ব্যাপারটা কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া যায়। আমি সবার সাথে একটু কথা বলি হালকা পাতলা। এখন তোকে কারোর সাথে কথা বলতে হবে না। আমি যখন তোকে কথা বলতে বলবো তখন বলবি। এখন চুপচাপ থাকবি, শুধু দেখবি। আচ্ছা, এখন তো বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে। আজকের মতো তাহলে তুইও বাসায় যা, আমিও বাসায় চলে যাই। কালকে এই বিষয় নিয়ে নতুন কিছু ভাবনা চিন্তা করা যাবে। এটা নিয়ে তুই আবার মাথা ঘামাবি না। আমাকে নিয়ে তোকে টেনশন করতে হবে না, বুঝছিস? আমি আমাকে কন্ট্রোল করতে পারবো, কিন্তু তাকে ভালোবেসে ফেলেছি, এটা আমার কন্ট্রোলের বাইরে চলে গেছে। এখন তাকে আমার জীবনে লাগবে সারা জীবনের জন্য। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, বুঝতে পারিস না কিসের জন্য? এটার জন্য সময় লাগবে, আর তোকে তার জন্য সময় বের করতে হবে। আচ্ছা চল, এখন তাহলে হোটেলে গিয়ে কিছু নাস্তা করি, তারপর তুই তোর বাসায়, আমি আমার বাসায়। কালকে সকালে তাহলে দেখা হবে। আয়াত নিলয়ের সাথে আর কোনো কথা বলল না। চুপচাপ আয়াত উঠে সেখান থেকে চলে গেল। এখন তারা দুজনে একসাথে কিছুক্ষণ হোটেলে আড্ডা দিবে, তারপর সেখানে কিছু খাবে, তারপর দুজন দুজনের বাসায় চলে যাবে। কিন্তু এদিকে নাবিল আর নীলা দুজনের মুখ গোমড়া করে বসে আছে। দুজনের মন খারাপ, কেউ কোনো কথা বলতেছে না। নাবিলার কথা শুনে নীলা তো পুরাই হতাশ হয়ে গিয়েছে। নাবিলা যেহেতু নিলয় নামের সেই ছেলেটাকে পছন্দ করে, তাহলে সমস্যাটাও তেমন কিছু না। কিন্তু সমস্যাটা হচ্ছে তাদের সমাজ আর তাদের সম্পর্কটা। এখন তুই কি করবি? আমি তোকে কোনো বুদ্ধি দিতে পারতেছি না, কারণ তোদের যে সম্পর্ক আমার পুরো মাথা ঘেমে যাচ্ছে এটা নিয়ে ভাবতে গেলে। যা হয় দেখা যাবে। এখন সন্ধ্যা হয়ে আসলো, চল একসাথে খাবার খাবো। তারপর আজকে দুজনে একসাথে থাকবো, কালকে বাসায় যাবি।
আমিও তোর সাথে তোর বাসায় যাব, সমস্যা নাই। আমি যদি এখানে থাকি আম্মু তো আমাকে হেব্বি বক কেলাবে, বুঝলি না কেন? আর এখন তো আশেপাশেই থাকি, চাইলেই যখন মন চাই তখন চলে আসতে পারবো, সমস্যা নেই। আমি থাকতে তুই টেনশন করছিস কিসের জন্য বুঝতেছি না তো। আমি ফুফুকে ফোন করে বলে দিচ্ছি নীলা আজকে আমাদের এখানে থাকবে। ফুফু আর একটা কথা বলবে না, সেটা তো তুই ভালো করেই জানিস। আচ্ছা, তুই যদি কথা বলে ম্যানেজ করতে পারিস তাহলে আমার কোনো সমস্যা নেই। তাহলে তোর সাথে আরও ইন্টারেস্টিং কাহিনী শেয়ার করতে পারবো, তুই আমাকে তোর মনের কথাগুলো বলতে পারবি। তোর আবার কিসের ইন্টারেস্টিং কাহিনী বুঝলাম না তো। তুই আবার কোথায় কি করলি? আমি তো জানি তুই সাধু মেয়ে, তোর কোনো কাম নাই। আর বলিস না, আমরা তো পরশুদিন এখানে এসেছি, আজকে সকালে একটু বাইর হলাম। আর আমাদের বাসার সামনে তো জানিস একটা আড্ডা দেওয়ার মতো জায়গা আছে আমাদের বাসার সামনে। সেখান থেকে হুট করে একটা ছেলে আমাকে দেখে সরাসরি আমার সামনে এসে আমাকে আই লাভ ইউ বলে প্রপোজ করে দিল। কি বলিস, সত্যি তাই নাকি? ছেলেটা দেখতে কেমন রে? আর তোকে প্রথম দেখাতেই প্রপোজ করে দিয়েছে মানে তুই তার চোখে কত সুন্দর হতে পারিস একটু ভেবে দেখেছিস? আর কথা বলিস না, আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। ভয়ে চিল্লানি দিয়া আম্মুকে ডাক দিয়েছি, আর আম্মু একটা ঝাড়ু নিয়ে এসে ছেলেটাকেই দৌড়ানি দিয়েছে। আমি এখনো ভেবে মনে মনে হাসি দিচ্ছি। আহারে বেচারা, তাকে আজকে কত সুন্দর করতে হয়েছিল, ঝাড়ুর বাড়ি খেতে হয়েছিল। আর শুন, তুই এত সুন্দর একটা পরিবেশে তোর আম্মুকে ডাকতে গেলি কিসের জন্য? আর বলিস না তো, এখানে এসেছি নতুন কাউকে চিনি না, কে কেমন আমি কি জানি, নাকি আর এই সমাজের লোকেরা কেমন সেটাও তো আমি জানি না। আমি তো ভয় পেয়ে গেছিলাম, তার জন্য ডাকতে বাধ্য হয়েছি। আচ্ছা হয়েছে, অনেক কথা তো বললাম, এখন চল সব কিছু শেষ করি। আর এখন এসব নিয়ে গল্প গুজব করা ঠিক হবে না। আম্মু যে কোনো সময়ে শুনে নিলে আবার নানা ধরনের প্রশ্ন করবে। আচ্ছা তাহলে এইসব টপিক বাদ দে, এখন খাওয়া দাওয়া করি চল। আমার ক্ষুধা লেগেছে, তারপর ঘুমাবো। খুব ক্লান্ত লাগতেছে শরীরটা জানিস। বুঝতেছি না, এখানে এসে থেকে নিজেকে অসুস্থ মনে হচ্ছে। নতুন পরিবেশে এসেছিস না, তাই এরকম লাগবে দু একদিন গেলে যখন আবহাওয়াটা একদম তোর সাথে মানিয়ে যাবে তখন আর কোনো সমস্যা হবে না। তারপর তারা দুইজন মামাতো বোন আর ফুফাতো বোন চুপচাপ খাওয়া দাওয়ার প্ল্যানিং করে ফেললো, কি খাবে রাতে। তারপর তাদের ইচ্ছে অনুযায়ী সব কিছু রান্না করলো এবং নাবিলা তার আম্মুকে রান্নার কাজে সাহায্য করলো। সাথে তো নীলা ছিলই। আর এইদিকে বেচারা নিলয় বাসায় এসে ঠিকমতো শুয়ে থাকতে পারতেছে না। বারবার নাবিলার কথা মনে পড়তেছে, কি করবে না করবে ভেবে পাচ্ছে না। তাকে যে কিভাবে নিজের ভালোবাসাটা বুঝাবে আর তাকে যে কিভাবে নিজের আপন করে নেবে সেটাই ভেবে পাচ্ছে না নিলয়। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হয়ে আসলো। সকালে কোনো মতে নাস্তা করে নিল, বেরিয়ে পড়লো যে কোন প্রকারে হোক নাবিলার সাথে দেখা করতে হবে। সারা রাত নাবিলাকে স্বপ্নে এসে দেখেছে। নাবিলা সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলো, আর সাথে নীলা ছিল। তারপর নীলার আম্মু নাবিলাকে ফোন দিল, নীলাকে এখন যেন বাসায় দিয়ে আসে। নাবিলা সেটা নীলাকে বলে দিল, কারণ নীলার আম্মু নীলাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। সেটা ছোটবেলা থেকেই নাবিলা ভালো করেই জানে। এখন নাবিলা আর নীলা দুজনে ঘর থেকে বেরিয়ে পড়লো। এখন উদ্দেশ্য দুজনেই নীলার বাসায় যাবে। রাস্তায় বেরিয়ে পড়েছে। আর এই দিক থেকে নিলয় বাসা থেকে বাইকটা নিয়ে নাবিলার বাসার উদ্দেশ্যে আসতেছে। হঠাৎ করে নাবিলাকে সে রাস্তার মাঝখানে দেখতে পেল। আর এত সকালে রাস্তায় তেমন মানুষজন নেই। নাবিলা নিলয়কে দেখতে পেয়ে ভয়ে শেষ। এখন কি জানে কি হয় তার সাথে। ভয়ে সে শুকিয়ে গেল, কিন্তু নীলাকে বুঝতে দিচ্ছে না। নিলয় গাড়ি থেকে নেমে এসে নাবিলার সামনে দাঁড়িয়ে পড়ল। কি হলো, এত সকালে কোথায় যাচ্ছ? আর তোমার সাথে এই পেতনির মতো দেখতে মেয়েটাকে? তোমার পরীর মতো চেহারার সাথে এই পেতনির মতো চেহারাটা যায়? আমার সাথে যায় তোমার চেহারাটা? একটু নিজেকে সংযত রাখতে বলতেছি, তুই আমাকে তুমি করে বলতেছিস কিসের জন্য? লজ্জা শরম নাই? তাকে কি বলতেছিস? দেখো ব্যাপারটা এরকম, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এখন তুমি কি ভাবলে আমাকে নিয়ে? না ভাবলে আমার মাথা ব্যথা নেই। আজকে সারা রাত ঘুমাতে পারিনি। সারা রাত তোমাকে স্বপ্নে দেখেছি। তার কি হবে বলো? এখন এই বিষয়ে আমি তোমাকে কি বলতে পারি? আমি কি বলেছি তুমি আমাকে সারা রাত স্বপ্ন দেখো? আমি কি তোমাকে সেই অনুমতি দিয়েছি?
আমি একটা জিনিস বুঝতে পারি না, মনটা আমার, চোখ দুটো আমার, পুরো মানুষটাই আমার, কিন্তু তারা কেউ আমার কন্ট্রোলে নেই কেন? কেন সবাই শুধু তোমাকে ভালোবাসে? দেখো সকাল হয়ে গিয়েছে, রাস্তায় এখন মানুষ চলে আসবে। আর এখন আমি আমার ফুফাতো বোনকে নিয়ে তার বাসায় যাচ্ছি। আশা করি আর কোনো প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না। এখন তুমি সাইডে চলে যাও, আমাকে আমার রাস্তায় যেতে দাও। গতকাল বলছি না ভালোবাসি, আজকে বলেছি ভালোবাসি। উত্তরটা দিবেন নাকি আমি অন্য কোনো রাস্তা খুঁজে বের করব তোমাকে আমার করে নেওয়ার জন্য? বলতেছি না, এটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। আর তুই যদি আমার সাথে এরকম ব্যবহার করেছিস, আমি এখনই কিন্তু তোর বাসায় চলে যাব, কোথাও যাব না। তোর আব্বু আম্মুকে নালিশ দেব, তারপর যা করার তারা করবে। আমিও তো সেটাই যাচ্ছি, কারণ আমি তো সরাসরি তাদেরকে বলতে পারতেছি না তুমি যাও আমার বাসায়। আমি অনুমতি দিচ্ছি, তাদেরকে গিয়ে বলো, তখন বিষয়টা আরও সহজ হবে। দেখো তুমি এখনো ছোট বাচ্চা, তোমার এখনো বয়স হয়নি ভালোবাসার, বা এটাকে বোঝার মতো তোমার ক্ষমতা হয়নি। তাই বলতেছি, এসব নিয়ে নাটক করা বন্ধ করো, পড়াশোনায় মন দাও, জীবনে অনেক সুন্দর একটা মেয়ে পাবে। আমাকে দেখে মনে হয় যে আমি অন্য কোনো মেয়ের জন্য তোমাকে ছেড়ে যেতে পারবো? আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো, আমার চোখের দিকে তাকাও বলতেছি। কথাটা বলে নিলয় নাবিলার হাত ধরল আর এমন চোখ করেছে নাবিলা একদম শেষ। নীলা তো কি বলবে, নীলা ভয় নাবিলার পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। আর নীলার বুঝতে বাকি নেই এটাই সেই ছেলে। আর নাবিলা যেটা বলেছিল, আসলেই দেখতে ছেলেটা অনেক হ্যান্ডসাম। নাবিলা ভয়ে শ্বাস বন্ধ করে আছে, কোনো কথা বলার সাহস পাচ্ছে না। আর নীলা তো ভয়ে 2 হাত দূরত্ব বজায় রেখেছে। নিলয় নাবিলার হাত এমন শক্ত করে চেপে ধরে রেখেছে, নাবিলার ব্যথা করছে, তাও কোনো শব্দ করার সাহস পাচ্ছে না। হঠাৎ করে নিলয় নাবিলার সাথে যেটা করলো, তার জন্য নাবিলা মোটেও প্রস্তুত ছিল না। নাবিলা ভেবেছিল যে জাস্ট হাতটা ধরেছে, কিন্তু হাত ধরে যে এরকম একটা কাণ্ড করবে নিলয়, সেটা বুঝতেই পারেনি নাবিলা। প্লিজ নীলা ছেড়ে দে, রাস্তায় মানুষ দেখলে মান ইজ্জত কিছু থাকবে না। আমি সবার সামনে কলঙ্কিনী হয়ে যাব, প্লিজ আমাকে নষ্ট করিস না তুই। নষ্ট করলাম কোথায়? শুধু একটু ভালোবাসা দেখালাম আর তোমাকে কিছু শিক্ষা দিলাম, কারণ তুমি তো আমার ভালোবাসা বোঝার চেষ্টা করতেছো না। অত্যাচার তো তোমাকে সহ্য করতে হবে। প্লিজ ছেড়ে দে, সবাই দেখে নিলে আমি কলঙ্কিত হয়ে যাব, আমি এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না। প্লিজ তুই আমার সাথে এরকম করতেছিস কিসের জন্য? আমি তো সম্পর্কে আন্টি। কিসের আন্টিকে? আমি তো ভালোবাসি আপনাকে, বউ মানি। এখন থেকে আন্টি সম্পর্ক বাদ, এখন থেকে আপনি আমার বউ, এটাই মাথায় রাখবেন সব সময়। এবার কিন্তু সত্যিই বেশি বেশি হয়ে যাচ্ছে। এবার কিন্তু তোমার পরিবারকে আমি জানাতে বাধ্য হব, তুমি এরকম পাগলামি করতে পারো না আমার সাথে। আচ্ছা, আমি তো আপনাকে পারমিশন দিয়ে দিয়েছি তাই না? আর আপনাকে সম্মান দিয়ে কথা বলতেছি। যেহেতু আপনি আমার সিনিয়র বউ, তার জন্য আপনাকে সম্মান দিয়ে কথা বলতেই হবে আমাকে, না হলে এটা কেমন হয় না? তোকে আমি দেখে নিব, তুই আমার সর্বনাশ করতেছিস তাই না? তুই আমার সাথে এরকম করতে পারিস না, আমি তোর নামে পুলিশের কাছে মামলা করব। আপনার যা খুশি করতে থাকেন, কিন্তু দিন শেষে আপনাকে আমার বউ হতে হবে। আন্টি যখন বউয়ার সম্পর্ক, যেহেতু আমাদের আন্টি এবং ভাতিজা, তাই ওইসব ভুলে যান, সেটাতে কোনো রক্তের সম্পর্ক ছিল না। প্লিজ নিলয়, আমাকে এখন ছেড়ে দে। আমার সাথে আমার বোন যদি বাসায় বলে দেয়, আমাকে বাসা থেকে বিয়ে দিয়ে দিবে। সেই কথা আগে বলবা না যে তোমার সাথে আমার হবু শালিকা আছে? তাহলে তার সাথে একটু খুনসুটি দুষ্টুমি করতাম। চল নীলা, আর এখানে এক মুহূর্তও না। আর যাওয়ার আগে তোকে একটা কথা বলে যাচ্ছি, তুই ভুল করেও আমার সামনে আর কখনো আসার চেষ্টা করবি না, তাহলে কিন্তু আমি তোকে খুন করে ফেলবো। সেটা দেখা যাবে কে কাকে খুন করে। নাকি আপনি আমাকে ভালোবেসে ফেলেন, সেটা তো আমি দেখিয়ে ছাড়বো। আর এই যে শালিকা, আপনাকে বলতেছি, বাসায় যদি একটু ম্যানেজ করতে পারেন, তাহলে একটা বিয়ে খেতে পারলেন। কথাটা কিন্তু মন্দ বলেনি, বাট আপনি যেটা করতেছেন রাস্তাঘাটে এটা মোটেও ঠিক না। আপনি একটু ভেবে দেখেন, আপনি কিন্তু উচ্ছৃঙ্খলতা একটু বেশি দেখাচ্ছেন। তাহলে তুমি তোমার বোনকে বুঝিয়ে বলো যে আমার সাথে প্রেম করতে বা আমাকে বিয়ে করতে, দুটোর একটা হলেই চলবে। সারা জীবন একসাথে থাকতে হবে, এটা হচ্ছে বড় কথা। কিন্তু আপনি যে পন্থা গ্রহণ করতে চাচ্ছেন এটা মোটেও ঠিক না। আপনি একটা মেয়েকে এভাবে সকালবেলা রাস্তায় একা পেয়ে তার সাথে খারাপ আচরণ করলেন, এটা কিন্তু মোটেও ঠিক হলো না। এটা ভালোবাসা বলে না, এটাকে বলে শরীরের চাহিদা। আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমার তাহলে ভুল হয়ে গেছে, আর আমি কন্ট্রোলে ছিলাম না, যার জন্য উল্টাপাল্টা হয়তো কিছু করলাম। তাকে ভালোবাসি, তাকে একটু চুম্মাচাটি দেওয়া যায়, সমস্যা কি? সেটা ঠিক আছে, বাট আপনি মোটেও কাজটা ঠিক করলেন না। এটার জন্য আপনাকে অনেক পস্তাতে হবে। আমার বোনকে যতটা সম্ভব আপনার থেকে আমি দূরে রাখবো। আচ্ছা,
তাই নাকি? কই ভাবলাম যে তুমি আমাকে সাহায্য করবে, সেটা না করে তুমি তো দেখি এখন আমার শত্রুতা শুরু করতেছো। নাবিলা ভালোই তো তোমার বোন, ঠিক তোমার মতোই হয়েছে মানতে হবে। আর এখানে 1 মিনিট আমি থাকতেছি না, চল আমি তোকে তোর বাসায় দিয়ে তারপর বাসায় চলে যাব। আমার কোনো কিছু ভালো লাগতেছে না, আর এখানে কারোর সাথে বকবক করার সময় আমার হাতে নেই। আপনাকে একটা কথা বলি আন্টি, আপনি যতই আমার উপর রাগ করেন, অভিমান করেন, কিন্তু দিন শেষে আপনাকে আমার বউ হতে হবে, এটা সব থেকে বড় সত্যি। তুই যদি আমাকে নষ্ট করিস, যদি আমাকে খুন করে ফেলিস, তাও আমি তোকে আমার মন থেকে ভালোবাসবো না। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এটাই, আমি তোকে মরে গেলেও বিয়ে করব না। তুই যা করার ইচ্ছা করতে পারিস। কথাটা বলে নাবিলা সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো না। নীলার হাত ধরে টানতে টানতে সামনের দিকে চলে যেতে লাগলো। নাবিলা নিলয়কে অনেক ভালো ছেলে মনে করত, কিন্তু তার মনের ভিতর এত নোংরামি সে আগে বুঝতে পারেনি। তার এই নোংরামি রূপটা আজকে দেখতে পেল। নাবিলা নিজেকে শান্ত করার চেষ্টা করতেছে মনে মনে, কারণ তার সাথে আজকে যেটা হয়ে গেল সেটাকে ভুলে থাকতে যাচ্ছে। সেটা যদি মনে রাখে তাহলে সেটা তাকে আরও বেশি কষ্ট দিবে। তার জন্য সে ভুলে যেতে চাচ্ছে সকালটা, কিন্তু চাইলেই তো আর সব কিছু ভুলে যাওয়া যায় না। যে জিনিসটা ভুলে যেতে চাইবে সেই জিনিসটা আরও বেশি করে মাথায় ঘুরপাক খাবে, এটাই স্বাভাবিক। নিলয় তো মনে মনে অনেক খুশি যে যাই হোক তাকে ডিস্টার্ব করতে পেরেছে, কিন্তু তার ভালোবাসার ফিলিংসটা কেন জানি উপলব্ধি করতে পারতেছে না। তার মনে হচ্ছে যে ভালোবাসাটা হয়তো অন্যরকম। নিলয় সেখানে দাঁড়িয়ে না থেকে বাইকটা নিয়ে সামনের দিকে এগিয়ে গেল। আর হঠাৎ করে তার মনে হলো যে আয়াতের খবর কি। সকাল থেকে কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, তাই সে রাস্তার এক সাইডে বাইক দাঁড় করিয়ে আয়াতকে ফোন করলো। কিন্তু আয়াত ফোন রিসিভ করতেছে না, রিং হচ্ছে, বাট ফোন তোলার নাম গন্ধ নিচ্ছে না আয়াত। নিলয়ের প্রচুর রাগ হচ্ছে যে ফোন তুলতেছে না কিসের জন্য, নাকি সে এখনও ঘুমিয়ে আছে, বুঝলো না ব্যাপারটা। কথাগুলো ভাবতেছিল মনে মনে। তখন আয়াত নিলয়কে ফোন করলো। কিরে, ফোন দিয়েছিলি? আমি ঘুমিয়েছিলাম, আর তোর ফোনের শব্দ শুনে আমি ঘুম থেকে উঠে বললাম। বল, কি হয়েছে এত সকালে? তুই তো সকালে ঘুম থেকে উঠিস না, আজকে কি মনে করে? ভালোবাসার জন্য অনেক কিছু করতে হয়, বুঝছিস? আয়, বেরিয়ে আয় বাসা থেকে, আমি রাস্তায় আছি, তুই বাইক নিয়ে চলে আয়, আমি এখানে অপেক্ষা করতেছি তোর জন্য। মাত্র ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে তারপর বেরিয়ে পড়ি, আর তুই এত সকালে বেরিয়ে পড়েছিস কিসের জন্য? হঠাৎ করে কোথায় যাবি বুঝলাম না। তোকে কোনো কিছু বুঝতে হবে না, এখন তোকে যেটা বলছি তুই সেটা শোন। তাড়াতাড়ি চলে আয়, আমি তোর জন্য অপেক্ষা করতেছি এখানে। কথা হচ্ছে সব কিছু ম্যানেজ করতে হবে। কি সব কিছু ম্যানেজ করতে হবে? আমি তো কিছুই বুঝলাম না। কি বললি আবল তাবল কথা? কি ম্যানেজ করবে? কোনো টপিক নাই, কিচ্ছু নাই, হঠাৎ বললি যে সব কিছু ম্যানেজ করতে হবে। কি করতে চাচ্ছিস তুই? আমাকে তো একটু খুলে বলবি, তাই না? তার জন্য তো তোকে আমি এখানে আসতে বললাম। তুই এখানে আয়, তারপর না হয় সব কিছু বুঝতে পারবি। ফোনে কি সব কিছু বলা যায়? তুই আয়, তারপর তোকে সব কিছু বলতেছি। আচ্ছা, তাহলে তুই অপেক্ষা কর, আমি যাচ্ছি, বেশিক্ষণ সময় নিচ্ছি না, জাস্ট ফ্রেশ হবো, তারপর তোর ওইখানে চলে যাব, তারপর শুনি তোর কি হয়েছে, সেটা আমি শুনবো। কথাটা বলে আয়াত ফোন রেখে দিল। দিয়া ঝটপট বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নিল, কারণ তার কলিজার বন্ধু তাকে ডাক দিয়েছে। সে এখানে শুয়ে থাকবে এটা তো হয় না, তার জন্য সে খুব তাড়াতাড়ি করতে লাগলো। আর এদিকে নিলয় অপেক্ষা করতেছে। নাবিলা নীলাদের বাসায় পৌঁছে গিয়েছে। নাবিলার মন প্রচুর খারাপ। তাকে দেখে তার ফুপু গলায় গলা মিলিয়ে নিল, কথায় কথায় ভাসিয়ে দিল সব কিছু। তারপর নাবিলা আর নীলা দুজনে মিলে নীলার রুমে চলে আসলো। ছেলেটা কি সেটা তো নীলা নিজেই দেখলো। তার তো এখন একটু ভয় হচ্ছে তার বোনকে নিয়ে, না জানি কখন কোথায় তার কোনো ক্ষতি হয়ে যায়, কোনো কিছু করার থাকবে না। এটা ভেবে নীলা প্রচুর ভয় পাচ্ছে যে কি হবে তার বোনের জীবনে। নাবিলা গিয়ে নীলার রুমে শুয়ে পড়ব। নীলা নাবিলাকে কোনো কিছু বলল না। নাবিলার জন্য 1 কাপ কফি বানিয়ে আনার জন্য নীলা রান্নাঘরে চলে আসলো। আর এদিকে নাবিলা শুয়ে কান্না করতেছে। আজকে পর্যন্ত কোনো ছেলে তাকে জড়িয়ে ধরতে পারেনি, আর আজকে সেখানে একটা ছেলে, তাও আবার বয়সে ছোট, সে তাকে কিস করলো কেমন করে। বারবার কথাগুলো মনে পড়তেছে, আর তার মনে হচ্ছে এটা যদি তার জীবনে না হতো তাহলে সে অনেক সুখে থাকতে পারত। এখন সে কাউকে জোর গলায় বলতে পারবে না কোনো ছেলে তাকে স্পর্শ করেনি। নীলা নাবিলার জন্য কফি বানিয়ে নিয়ে আসলো। এসে দেখে নাবিলা কান্না করতেছে। কি হলো আপু, কান্না করতেছিস কিসের জন্য? বুঝতেছি না তো। এভাবে কান্না করলে হবে? বল, যা হয়েছে ভুলে যা, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। এখন কয়েকদিন নিজেকে চেপে রাখ, বাসা থেকে বের হবি না, তাহলে দেখবি কয়েকদিন পর সব কিছু আগের মতো হয়ে যাবে। এরকম কোনো কিছু হলে তো অনেক ভালো হইতো।
আমি চাচ্ছি সব কিছু ভুলে যাব, কিন্তু পারতেছি না, বারবার মনে পড়ে যাচ্ছে। আর আজকে প্রথম আমাকে কোনো ছেলে এভাবে স্পর্শ করলো। বিশ্বাস কর, আমার যে এত বাজে লাগতেছে। আচ্ছা বুঝতে পারলাম, এখন নিজেকে ঠিক করার চেষ্টা কর। এইভাবে ভেঙে পড়লে চলবে না। তোর পড়াশোনায় মন দে, কয়েকদিন পর তোর নাকি এক্সাম। এখন তো সেই টেনশনে আছি, আমার কি হবে। আমি তো এখন নিজে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো না। এখন সব সময় একটা আতঙ্কের মধ্যে থাকতে হবে, কখন কোথা থেকে আমার উপর হামলা চলে আসে। এখন তো আমি পুরো ভয়ে শেষ, কি করব বুঝতে পারতেছি না। এখন তো এমন একটা সিচুয়েশনে বাসায় বলবো, তাহলে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগবে বাসার সবাই। আর আমি তো চাচ্ছি আমার ক্যারিয়ার গড়ে তুলতে। আপু, আমি তোর মনের কথাগুলো বুঝতে পেরেছি। এসব নিয়ে আর তুই ভাবিস না। এখন কফি খা, তারপর আমি তোকে তোর বাসায় রেখে আসব। আমাকে তো আর কেউ ডিস্টার্ব করবে না, বুঝিস নাই? এখন যাব না, দুপুরের পর গাড়িতে করে তোর বাসায় চলে যাব। বাদ দে, এখন কিছু খাবো না, তুই রেখে দে, পরে গরম করে খাবো, সমস্যা নেই। বাট এখন খেতে ইচ্ছে করতেছে না। ফুফু কোথায় গেল, তার সাথে কিছু কথা বলি। আম্মু তার রুমে আছে হয়তো, তুই গিয়ে দেখ। আমি আমার কিছু হাতের কাজ শেষ করে আসছি, তারপর না হয় বাইরে যাব। এখন তুই যা, কথা বল। আচ্ছা থাক, তাহলে তুই তোর কাজগুলো শেষ কর, আমি আমার ফুফুর সাথে কিছুক্ষণ গল্প করি, তারপরে একটু বাসায় চলে যাব। এখানে থাকতে ভালো লাগতেছে না, একটু মনটা ঠিক করি, তারপর বাসায় চলে যাব। কথাটা বলে নাবিলা রুম থেকে বেরিয়ে তার ফুপুর রুমের উদ্দেশ্যে চলে গেল। আর এদিকে নীলা তার কাজগুলো করা শুরু করে দিল। তার এখন অন্য কিছু ভালো লাগবে না, তাই সে তার হাতের কাজগুলো শেষ করতে ব্যস্ত হয়ে গেল। আর নাবিলা তার ফুপুর কাছে এসে গল্প করা শুরু করে দিল। আর এদিকে আয়াত বাসা থেকে বেরিয়ে পড়েছে। নিলয় তার জন্য অপেক্ষা করতেছে। আরও একবার ফোন দিয়েছিল নিলয় আয়াতকে, তাকে জানিয়ে দিল যে সে এখন রাস্তায় আছে। তাই আর বেশিক্ষণ কথা হলো না তাদের মাঝে। একটু পর আয়াত নিলয়ের কাছে চলে আসলো। নিলয়ের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। এ কি হাল, এটা কিভাবে হলো? আয়াত তো বুঝতেই পারতেছে না। আয়াত দৌড়ে গিয়ে ওকে ধরে নিল। তারপর অ্যাম্বুলেন্স ফোন করে ডাক দিয়ে হসপিটালে নিয়ে গেল নিলয়কে। ডক্টর, ডক্টর কোথায় আপনি? আমার বন্ধু যে কোনো প্রকারে হোক আপনাকে বাঁচাতে হবে। আয়াত চিল্লাইয়া চিল্লাইয়া পুরো হসপিটাল মাথায় তুলে রেখেছে। ডক্টর এদিক থেকে ওদিক থেকে ছোটাছুটি করে আয়াতের কাছে চলে আসলো। আর এসে নিলয়ের অবস্থা দেখে সব ডক্টরসরা চমকে উঠল। তারপর ডক্টর নিলয়কে তাড়াতাড়ি অপারেশন থিয়েটারে নিতে বলল। আর ডক্টরের কথা অনুযায়ী নার্স সেই হিসেবে কাজ করা শুরু করলো। নিলয়ের অপারেশন শুরু হয়ে গেল। আর আয়াত বাসার সবাইকে খবর দিয়েছে যে নিলয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। বাসার সবাই ছোটাছুটি করে হসপিটালের উদ্দেশ্যে চলে আসলো। আমার ছেলের কি হয়ে গেল? আমার ছেলের কি হয়েছে আয়াত? আমার ছেলের এটা কি হয়ে গেল? আমি তো কিছুই বুঝতে পারতেছি না আন্টি। আমি সকালে ঘুম থেকে উঠলাম, তখন নীলা আমাকে ফোন করলো যে রাস্তায় আয়, আড্ডা দেই। আমি বাসা থেকে বেরিয়ে পড়লাম। আর বাসা থেকে বের হওয়ার সময় নীলের সাথে কথা হলো, আর এসে দেখি এই অবস্থা। আমার ছেলের কোনো কিছু হয়ে গেলে আমি এই পৃথিবীতে বেঁচে থাকবো কি নিয়ে? আমি যে কোনো মূল্যে আমার ছেলেকে আমার কাছে ফেরত চাই। ডক্টর কই? ডক্টররা কি বলেছে আমার ছেলের ব্যাপারে? এত উত্তেজিত হবেন না আন্টি, আপনি একটু নিজেকে কন্ট্রোল করুন, শান্তভাবে বসে থাকেন। ডক্টর অপারেশন থিয়েটারে গিয়েছে, নিলয়কে তারা বের হলে আমাদের খবরটা জানতে পারবো। এটা আমার ছেলের সাথে কি হয়ে গেল? আমি কি নিয়ে বেঁচে থাকবো? আমি থাকতে পারবো না। আমাকে আমার ছেলের কাছে নিয়ে যাও। আমাকে আমার ছেলের কাছে নিয়ে যাও। আমার ছেলেকে আমার কাছে এনে দাও। নীলিমা বেগম মনে হচ্ছে যে একদম পাগল হয়ে গেছে তার ছেলের জন্য। তাকে কেউ শান্ত করতে পারতেছে না, কান্না করতেছে অনেক জোরে জোরে। অনেক মানুষ ভিড় জমাইছে সেখানে, দাঁড়িয়ে দেখতেছে নীলিমা বেগম এর কর্মকাণ্ড। কিন্তু এদিকে মায়ের মন কি মানে? তার ছেলে অসুস্থ, তার একমাত্র ছেলে। তার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে তারা কি নিয়ে বেঁচে থাকবে? নীলিমা বেগম মনে হচ্ছে যে পাগলি হয়ে গিয়েছে। তার ছেলের জন্য কান্না করতে করতে হঠাৎ করে তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। আয়াত, এটা কিভাবে হলো? তুমি গিয়ে সেখানে কি দেখতে পেয়েছো? আর তার সাথে কেমনে অ্যাক্সিডেন্ট হয়েছে? কেউ কিছু করেছে ইচ্ছাকৃতভাবে তার উপর আক্রমণ করেছে, নাকি তার ভুলবশত অ্যাক্সিডেন্ট হয়েছে? আঙ্কেল, আমি সঠিক বলতে পারতেছি না, কারণ হচ্ছে আমি সেখানে গিয়ে দেখি নীলয় রাস্তায় পড়ে আছে, আর আশেপাশে কোনো মানুষ নেই, শুধু তার বাইকটা এক সাইডে পড়ে আছে। আমি তো কল্পনা করতে পারিনি যে এরকম একটা অবস্থা আমি দেখব।
আচ্ছা, এখন ডক্টর কি বলেছে? আমার ছেলে কি সুস্থ হবে নাকি কি হয়েছে? তোমাকে তো নিশ্চয়ই কিছু বলেছে, তাই না? তুমি আমাকে বলো, আমার ছেলের কি কোনো ক্ষতি হবে? আঙ্কেল, আপনি নিজেকে কন্ট্রোল করুন, শান্ত হয়ে বসে থাকেন। ডক্টর বেরিয়ে না আসা পর্যন্ত আমি কিছু বলতে পারতেছি না, কারণ নিলয়ের অবস্থা অনেক খারাপ ছিল। আমি শুধু এটাই বলতে পারি যে আমার বন্ধুর কিচ্ছু হবে না, সে আবার আমাদের মাঝে ফিরে আসবে। তুমি এখন একটু খোঁজ নেওয়ার চেষ্টা করো, কে এরকম করেছে। তার ভুলবশত কিনা আশেপাশে কেউ না তো কেউ ছিল, কেউ তো দেখেছে আমার ছেলেকে, তাই না? তুমি একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করো, আমি বাকিটা দেখে নেব। আঙ্কেল, এসব নিয়ে একদম টেনশন করবেন না। আগে আমার বন্ধু ঠিক হোক, মানে আপনার ছেলে সুস্থ হোক, তারপর তার মুখ থেকে আমরা সবকিছু শুনতে পারবো। এখন আপাতত আপনি আন্টিকে সামলানোর চেষ্টা করেন, আন্টির অবস্থা খুব করুণ। তুমি ভালো করে জানো আমাদের বিষয়ে, বলতে পারো তুমি আমাদের পরিবারের দ্বিতীয় সন্তান। আমাদের বাসায় সবসময় তুমি আসা যাওয়া করো। তুমি তোমার আন্টিকে ভালো করে চেনো, তিনি তার ছেলে কতটা ভালোবাসে। আয়াত আর সেখানে একটা কথা বলার সুযোগ পেল না, কারণ সে সব কিছু জানে যে নিলয়ের আম্মু নিলয়কে এবং আয়াতকে কতটা ভালোবাসে। দুজনকে প্রায় সমপরিমাণ ভালোবাসে, নিজের সন্তানের মতো দেখে দুজনকে। যদিও আয়াত তার নিজের সন্তান না, কিন্তু যখন আয়াত নিলয়ের বাসায় থাকে মনে হয় যে সে নিজের বাসায় আছে। আয়াত চুপচাপ এক সাইডে গিয়ে দাঁড়িয়ে পড়ল আর ভাবতে লাগলো এরকমটা কিভাবে হতে পারে। তার তো কোনো শত্রু নেই, আর অনেক দিন থেকে তো তারা দুজন কারোর সাথে ঝামেলা করে না। অনেক দিন হয়ে গেছে যে তারা আন্ডারওয়ার্ল্ড ছেড়ে দিয়ে এসেছে, আর সেই শহর থেকে অনেক দূরে চলে এসেছে। তাহলে কিভাবে এটা হতে পারে? আয়াত মনে মনে অনেক কিছু চিন্তা করতেছে। তাহলে কি কেউ এই শহরে এসেছে যে আয়াত আর নিলয়ের ক্ষতি করার জন্য, নাকি কিছু বুঝতে পারতেছে না আয়াত। পুরো টেনশনে আছে নিলয়ের, কোনো কিছু হয়ে গেলে আয়াত কাউকে জিন্দা রাখবে না। আগে নিলয় সুস্থ হোক, তারপর দেখা যাবে কার কত বড় কলিজা হয়েছে। সব কলিজা বের করে যদি কুত্তাকে খাওয়াতে না পারে, তাহলে আয়াত আর নিলয় মানুষ না। আয়াত তার চোখের কোণা থেকে পানির ফোঁটা মুছে ডক্টর বেরিয়ে আসার জন্য অপেক্ষা করতেছে। বাইরে সবাই শুধু ডক্টরের জন্য অপেক্ষা করতেছে, কখন ডক্টর বেরিয়ে আসবে। কিন্তু ডক্টর বেরিয়ে আসার কোনো নামগন্ধ নিচ্ছে না। ডক্টর অনেকক্ষণ হলো অপারেশন থিয়েটারে চলে গিয়েছে, কিন্তু কোনো খোঁজ খবর দিচ্ছে না এখনো। আর থাকবো না, অনেকক্ষণ তো হলো এখানে এসেছি, আর কতক্ষণ থাকবো? এখন তো দুপুর পেরিয়ে বিকেল হতে চলেছে। তাহলে আমি আমার বাসায় যাচ্ছি, পড়াশোনা করতে হবে তো। আচ্ছা, আমি তোর সাথে যাচ্ছি। আমি আম্মুকে ম্যানেজ করে নিতে পারবো যে আজকে তোর সাথে একটু থাকতে হবে, তার জন্য আমি তোর বাসায় থাকবো। আর আমি এখানে নতুন এসেছি, তাই কারোর সাথে তেমনভাবে পরিচিত হতে পারিনি, তাই আজকে তোর বাসায় থাকবো। তাহলে তো আরো অনেক ভালো হয়। আচ্ছা, তাহলে তুইও রেডি হয়ে নে, আমি ফুফিকে বলে দিচ্ছি। তাহলে আর তোকে কিছু বলতে পারবে না। বলবো যে তুই এখানে নতুন এসেছিস, আমার সাথে 2-1 দিন থাকলে তুই পরিবেশের সাথে মানায় নিতে পারবি। তোকে তো আর এখন একা কোথাও যেতে দেওয়া ঠিক হবে না, কারণ তোর বর্তমান দিনকাল যে অবস্থা, এই অবস্থায় তোকে একা ছেড়ে দেওয়া আমার মনে হয় না ঠিক হবে। কয়েকদিন তোর সাথে থাকি, তারপর এসব ঝামেলা শেষ হলে তখন পরেরটা পরে দেখা যাবে। তোর মতো বোন যেন সবার ঘরে ঘরে যেন একটা করে হয়, বুঝছিস? তোর মতো বোন থাকলে আর কিচ্ছু লাগে না। এভাবে যদি কোনো বোন তার বোনকে সাপোর্ট দেয়, তাহলে তার জীবনে আর কি লাগে? হয়েছে, এখন চল তোর বাসায় যাই। সব কিছুই ঠিক করে রেখেছি, আর আমাকে বেশি রকম করতে হবে না। মানে বোঝাতে চাচ্ছি যে পা মারতে হবে না আমাকে। বুঝতে পেরেছি, সত্যি কথা বললে সমস্যা আছে। চল তাহলে রাস্তায় গিয়ে গল্প করতে করতে যাব। এখন সমস্যা নেই, এখান থেকে 5 মিনিট থেকে 7 মিনিটের রাস্তা হেঁটে যাব, সমস্যা নেই। আবার যদি সেই দুষ্ট ছেলেটা এসে কোনো রকমের অশুভতামি করে তাহলে কি হবে? তাই বলতেছি চল একটা রিক্সা নিয়ে চলে যাই, তাহলে সে আমাদের দেখতেও পেল না, আর আমরা সুন্দরভাবে তোর বাসায় চলে যেতে পারলাম, তাই না? এই সময় সে আমাদের ত্রিসীমানার সামনে আসবে না, সেটা আমি ভালো করে জানি। আমি ওকে ভালো করে চিনি। এখন তার একটা বন্ধু আছে, তার সাথে আড্ডা দেবে, আর আমাকে যখন ডিস্টার্ব করার সময় হবে, আমি সেটা খুব ভালো করে বুঝতে পারবো যে কখনো আমার সাথে দেখা করবে। আচ্ছা চল তাহলে, তোর ইচ্ছা। তুই হেঁটে যেতে যাচ্ছিস, তাহলে চল, আমার কোনো সমস্যা নেই। আমারও তো হাঁটাহাঁটি করতে অনেক ভালো লাগে। ভেবে দেখ, কিন্তু আমার সাথে মন মিলিয়ে কথা বলার কোনো দরকার নেই। তোর যদি হাঁটতে ইচ্ছে না করে তাহলে রিক্সা নিচ্ছি, সমস্যা হলে রিক্সা করে যাচ্ছি। আমি তো তোকে বলতে চাচ্ছি যে আমি হেঁটে যাব, বাট তোর সমস্যার জন্য বললাম রিক্সায় যাইতে। এখন কোনো সমস্যা হবে না, তাহলে চল হেঁটে যাই। তারপর নাবিলা নীলা দুজনে গল্প করতে করতে হেঁটে যাচ্ছে।
আর নীলা তার ঢাকায় থাকা বন্ধু বান্ধবদের নিয়ে গল্প করতেছে, কে কেমন ছিল, কে কী করতো, কে কয়টা প্রেম করতো, এসব নাবিলাকে বলতেছে। আর নাবিলা সেটা শুনে প্রচুর মজা নিচ্ছে। আর নাবিলা নীলাকে বলতেছে যে তুই কয়টা করেছিস, কিন্তু নীলা বলতেছে তার মা তাকে ঘর থেকে বের হতে দেয়নি, সন্ধ্যার পর সে প্রেম করবে কিভাবে। গল্প করতে করতে তারা নাবিলাদের বাসার সামনে চলে আসলো। এখন এখান থেকে নাবিলাদের বাসায় যেতে 2 মিনিট এরকম একটা অবস্থায় নাবিলার ফোন বেজে উঠল। নাবিলা ফোনটা হাতে নিয়ে দেখছে আয়াতের ফোন। আয়াতের ফোন দেখে নাবিলা একটু ভয় পেয়ে গেল। এখন আয়াতের ফোন দিয়ে যদি নিলয় ফোন করে তাহলে তো সমস্যা। আর এখন যদি ফোনটা ধরে তখন কি বলবে, কখন কি বলে বুঝতে পারতেছে না। নাবিলা ভয়ে আছে। ফোন রিসিভ করবে কি করবে না চিন্তা করতে করতে ফোনটা একবার রিং হয়ে চলে গেল। আবার ফোনটা বেজে উঠল। আবার তাকিয়ে দেখে আয়াতের নাম্বার। শেষ পর্যন্ত নিজের মনে একটু সাহস জুগিয়ে ফোনটা রিসিভ করলো। ফোনটা রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে আয়াত যেটা বলল সেটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। নাবিলা শুনে অবাক হয়ে গেল। নাবিলা, এসব কি বলতেছিস তুই? নিলয়ের অ্যাক্সিডেন্ট? এটা কিভাবে আর কখন হয়েছে অ্যাক্সিডেন্টটা? আমি কিছু জানি না, সকালে ঘুমিয়েছিলাম, নিলয় আমাকে ফোন করলো আর বলল দেখা করতে, আড্ডা দেবে নাকি। আমিও ফ্রেশ হয়ে আসলাম, আর যখন বাসা থেকে বের হলাম তখন তাকে ফোন করলাম যে আমি বাসা থেকে বের হচ্ছি। তখন সব কিছু ঠিক ছিল, কিন্তু আমি সেই জায়গায় উপস্থিত হয়ে দেখি নিলয় পড়ে আছে রাস্তায়। কি বলছিস? তোর মাথা ঠিক আছে? আর সকালে সে আমার সাথে এই অঘটন ঘটিয়ে গেছে। এতক্ষণে হয়তো তোকে সব কিছু বলে দিয়েছে, আমাকে প্রপোজ করেছে ইত্যাদি ইত্যাদি। সকালে এসে আমাকে জোর করে চুম্মা চাট্টি দিয়ে চলে গেছে। আমি রাস্তায় ছিলাম আমার ফুফাতো বোনের সাথে, আমার ফুফাতো বোনের বাসায় যাচ্ছিলাম, তখন দেখা হঠাৎ করে। তখন সে এরকম করে, তারপর চলে গেল, বলল যে সে এসে ডিস্টার্ব করবে। তুই কি আশেপাশে কোনো ছেলেকে দেখেছিস বা এরকম কাউকে দেখেছিস যে তারা তোদেরকে ফলো করতেছে বা নিলয়ের দিকে তাকিয়ে আছে? এরকম কোনো কিছু দেখেছিস, চোখে পড়েছিল তোর? আমি তো চোখ বন্ধ করেছিলাম। আমি তো কি বলবো ভাই, প্রথম কোনো ছেলে আমাকে এভাবে জড়িয়ে ধরে কিস করেছে। আমি তো লজ্জায় শেষ। আর আমার এসব লক্ষ্য করার সময় আছে? আমি তো ভয়ে শেষ। তাছাড়া আমি তো সেই টেনশনে ছিলাম, আমি এদিক ওদিক তাকাইনি তো। এখন কি তুই নিলয়কে দেখতে আসবি নাকি তার উপর রাগ অভিমান করে থাকবি? তোর ব্যাপার, আমি জানিয়ে দিলাম। এখন যদি তার জন্য তোর মনে বিন্দুমাত্র ভালোবাসা থেকে থাকে তো এসে দেখতে পারিস। এখনো ডক্টর তার অপারেশন করতেছে। আমি এক্ষুনি যাচ্ছি, আর বাসায় গিয়ে শুধু কিছু টাকা নেব। আমার কাছে কোনো টাকা নেই। আমি আমার ফুফাতো বোন এখন রাস্তায়, আমার ফুফুর বাসা থেকে আসলাম, এখনো বাসায় পৌঁছায়নি। আমি শুধু বাসায় গিয়ে টাকা নিয়ে নিচ্ছি, তুই অপেক্ষা কর, আমি যাচ্ছি। কি হলো? তুই এইরকম করতেছিস কেন? আমাকে বল, তোর কি হয়েছে? কান্না করছিস কেন? নিলয় অ্যাক্সিডেন্ট করেছে, এখন হসপিটালে আছে। ডক্টর তার অপারেশন করতেছে। আমি কিছু বুঝতে পারতেছি না কেমনে কি হলো। কি বলছিস এসব কথা? কেমনে আর অ্যাক্সিডেন্ট হলো কিভাবে? সকালে তো আমাদের সাথে দেখা হলো তার। তুই যেখানে ছিলি আমিও সেখানে ছিলাম, আমরা দুজন তো একসাথেই ছিলাম, তাহলে আমি কিভাবে বলতে পারি? এখন চল হসপিটালে গিয়ে দেখি কি হয়েছে। আচ্ছা শোন, তাহলে তুই বাসায় কিছু বলবি না। না বলে গেলে তোকে নিয়ে আবার বাসায় যদি টেনশন করে তখন? কিচ্ছু হবে না, তুই আগে চল দেখি গিয়ে কি হয়েছে। বাসায় টেনশন পরে কর, আগে দেখি ছেলেটার কি অবস্থা। এরকম করে অ্যাক্সিডেন্ট হয় কেমনে? এরকম করছিস কেন তুই? নিজেকে শান্ত করে রাখ, না হলে পরে আবার তোকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে আমাকে। নিজেকে কন্ট্রোল রাখ। নাবিলা নীলাকে সঙ্গে করে নিয়ে গাড়িতে করে রংপুর হসপিটালে চলে আসলো। নাবিলা হসপিটালে এসে দেখছে অনেক মানুষ সেখানে বসে আছে। নাবিলা আয়াতকে খুঁজতে লাগলো, কারণ নাবিলা আয়াতকে ছাড়া এখানে আর কাউকে চেনে না। একজনকে জিজ্ঞেস করলো যে অ্যাক্সিডেন্টের পেশেন্টটাকে কোথায় নেওয়া হয়েছে। নার্স দেখিয়ে দিল কোন দিকে যেতে হবে। নাবিলা নীলাকে নিয়ে দ্রুত সেই জায়গায় চলে আসলো। এসে দেখে অনেক মানুষ এখানে বসে আছে, কেউ কেউ কান্না করতেছে। কয়েকজন মুরব্বী মানুষ সেখানে দাঁড়িয়ে আছে মুখ গোমরা করে। নাবিলা সবার মাঝে আয়াতকে খুঁজতে লাগলো, কিন্তু আয়াতকে দেখতে পাচ্ছে না। ডক্টর, আমার বন্ধুর কি অবস্থা? আপনি কি দেখলেন আর কি বুঝলেন? এখন বাইরে সবাই অপেক্ষা করতেছে, প্লিজ আপনি একটা কিছু বলেন। অল্পের জন্য বেঁচে গিয়েছে, আর 1 মিনিট যদি দেরি করে তাকে অপারেশন থিয়েটার নিয়ে যাওয়া হইতো তাহলে হয়তো আমরা তাকে বাঁচাতে পারতাম না, কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমত আমরা তাকে বাঁচাতে পেরেছি।
আচ্ছা ডক্টর, আপনি আমাকে এটা আগে বলুন তো, তার কি অজান্তে অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি কোনো আঘাতপ্রাপ্ত? আপনারা তো অপারেশন করার সময় বুঝতে পেরেছিলেন যে কোনটা অ্যাক্সিডেন্ট আর কোনটা আঘাত। দেখো, আমরা এখানে যেটা বুঝতে পারলাম, আমাদের মনে হচ্ছে যে ছেলেটাকে কেউ আঘাত করেছে, কারণ আঘাত না করলে তো তার বুকের সমস্যা হওয়ার কথা ছিল না। এমনিতেই যদি অ্যাক্সিডেন্ট হইতো তাহলে পায়ে বা কোমরে বা মাথায় ব্যথা পাইতো। ডক্টর, আর কতক্ষণ লাগবে আমার বন্ধুর জ্ঞান ফিরে আসতে? আমি তাহলে বাইরে গিয়ে সবাইকে সুসংবাদ দেই। অনেক কান্নাকাটি করতেছে তো, সবাই অনেক চিন্তিত। আজকে রাতের মধ্যেই জ্ঞান ফিরে আসবে, সমস্যা নেই। মনে হচ্ছে তারা তাকে একদম পুরোপুরি মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু আর একটুর জন্য বেঁচে গিয়েছে। আর একটু লেট হলে তাহলে শেষ। ডক্টর, ধন্যবাদ আপনাকে আমার বন্ধুকে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য সাহায্য করার জন্য, আর আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আপনি এখন বাইরে গিয়ে সবাইকে জানিয়ে দেন যে রোগী এখন পুরোপুরি ঠিক আছে। আমরা কিছুক্ষণ পর পেশেন্টকে কেবিনে শিফট করব, তখন দেখতে পারবে। আয়াত ডক্টরের কথা মতো সেখান থেকে বেরিয়ে আসলো। আয়াত ভিতরে চলে গিয়েছিল। তার প্রচুর টেনশন হচ্ছিল এতক্ষণ ধরে। ভিতরে কি করতেছে ডাক্তারদেরকে গান দেখিয়ে ভয় দেখিয়ে ভিতরে গিয়েছিল। তারপর ভিতর থেকে খবরটা নিয়ে বাহিরে আসলো। শান্তশিষ্ট স্বভাবে আর আয়াত আর নিলয়ের যে অন্ধকারের একটা গ্রুপ আছে সেটা কেউ জানে না বাহিরের। তাদের পরিবার, তাদের বন্ধু বান্ধব কেউ জানে না। শুধু এটা আয়াত আর নিলয়ের মধ্যেই সীমাবদ্ধ। আয়াত অপারেশন থিয়েটার থেকে বের হয়ে এসে দেখে সবাই অনেক টেনশন করতেছে। নিলয়ের আম্মু বসে এখনো কান্না করতেছে। তাহার জ্ঞান ফিরে এসেছে আবারও। আয়াতকে দেখতে পেয়ে নিলয়ের আম্মু আয়াতকে এসে আবার জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তার ছেলের কি হয়েছে না হয়েছে সেটা জানতে চাচ্ছে। ডক্টর তাকে কি বলল না বলল, আর এখনো কেন অপারেশন থিয়েটার থেকে বের হচ্ছে না? তার ছেলের কি কোনো কিছু হয়ে গেল নাকি? এরকম করতেছে কেন তাকে এসব জিজ্ঞেস করতেছে। আয়াতকে পাগলের মতো নিলয়ের আম্মুকে জড়িয়ে ধরলো। তারপর তার কানে কানে বলল যে তার ছেলে একদম পুরোপুরি ঠিক আছে, তার কোনো সমস্যা হবে না। এই কথা শোনার পর নিলয়ের আম্মু আয়াতকে ছেড়ে দিয়ে আয়াতের হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে ধরে একটু মুচকি হাসি দিল। সত্যি বলতেছো? আমার ছেলে ঠিক আছে? আর কি হয়েছে তার? ডক্টর তোমাকে কি বললো? আমি দেখেছি তুমি ডক্টরকে বলে ভিতরে প্রবেশ করেছিলে। আর আমার ছেলের কি অবস্থা এখন? আমার বন্ধুর অবস্থা এখন অনেক ভালো। সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে আমাদের মাঝে, আর রাতের মধ্যে জ্ঞান ফিরে আসবে। তাই তাকে নিয়ে কোনো টেনশন করার কিচ্ছু নেই। আর সে অন্যমনস্ক হয়ে দাঁড়িয়েছিল তো, তাই হঠাৎ করে পিছন থেকে গাড়ি এসে লাগিয়ে দিয়েছে। দেখে শুনে পাগলটাকে রাস্তায় পার হতে বলেছি, তাও রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়িয়ে পড়েছিল, তাই না? সুস্থ হয়ে উঠুক, তারপর ওকে বোঝাবো যে এভাবে অন্যমনস্ক হয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকার সাহস কি করে হয় তার। আচ্ছা আন্টি, তাহলে এখন আর টেনশন করিয়েন না, এখন গিয়ে বসে থাকেন। একটু পর জ্ঞান ফিরে আসলে তখন আমরা সবাই তার সাথে গিয়ে কথা বলতে পারবো। আর আপনি চাইলে এখন গোসল করে নিতে পারেন। আর আপনি যদি খুব অসুস্থ হন তাহলে গিয়ে একটু গোসল করে নামাজ পড়ে তারপর হসপিটালে আসেন। তুমি একদম ঠিক বলেছো। আচ্ছা, তাহলে তুমি এখানে অপেক্ষা করো, আমি গিয়ে গোসল করে নামাজটা পড়ে আমার ছেলের জন্য দোয়া করি, সাথে তোমার জন্য, কারণ তোমার মতো একটা বন্ধু আছে আমার ছেলের জীবনে। আচ্ছা, তাহলে আপনি এখন যান। আমি এদিকটা সবাইকে বলে দিচ্ছি, না হলে সবাই তো অনেক টেনশন করতেছে। সবাইকে বলে দেই, টেনশন মুক্ত করিয়ে দেই, তারপর আপনার সাথে গিয়ে বসে গল্প করব। আচ্ছা বাবা, তাহলে তুমি এখানে থাকো, আমি গেলাম এখন। আর একটু পর তোমার সাথে দেখা করতেছি। তুমি এখানেই থাকবে, কিন্তু কোথাও যাবে না আমি না আসা পর্যন্ত। আর কি খেয়েছো না খেয়েছো, তোমার তো চেহারা দেখেই বোঝা যাচ্ছে সকাল থেকে না খেয়ে আছো। একদম টেনশন করবেন না আমাকে নিয়ে, আমি খেয়েছি, সমস্যা নেই। আপনি যান, গোসল শেষ করেন, নামাজ পড়ে আসেন। আমি আপনার জন্য এখানে অপেক্ষা করতেছি, আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। কথাটা বলে নীলিমা বেগম সেখান থেকে চলে গেল। আর আয়াত সামনের দিকে এগিয়ে এসে সবাইকে সুখবরটা দিয়ে দিল যে নিলয়ের কোনো কিছু হয়নি, একদম ঠিকঠাক আছে। তার অপারেশন ঠিক মতোই হয়েছে। এখন একটু পর তাকে কেবিনে নিয়ে যাওয়া হবে, তখন গিয়ে সবাই দেখতে পারবে। সবাই আয়াতের কথা শুনে নিজের দেহে যেন প্রাণ ফিরে আসলো। বিশেষ করে আসাদ চৌধুরী তার ছেলের এই রকম খবর শুনে অনেক টেনশন মুক্ত হলো। আসাদ চৌধুরী টাল থেকে বেরিয়ে গেল, কারোর সাথে কোনো কথা বলেনি। আয়াতকে শুধু বলে গেল যে একটু পরে ফিরে আসবে। কোথায় জানে গেল, আর আঘাত সেদিকে তোয়াক্কা করলো না, কারণ এখন একটু ব্যস্ত থাকতেই পারে। আয়াত সামনের দিকে তাকিয়ে দেখে নাবিলা সেখানে দাঁড়িয়ে আছে।
নাবিলার সাথে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। একটু ভালোভাবে লক্ষ্য করে দেখলো যে গতকাল যে মেয়েটাকে আয়াত আই লাভ ইউ বলেছিল প্রথম দেখাতে, সেই মেয়েটা নাবিলার সাথে। আয়াতের এটা কোনোভাবেই মাথায় ঢুকতেছে নাবিলার সাথে ওই মেয়ের কি কানেকশন থাকতে পারে, কিভাবে তাদের পরিচয়, কিছুই বুঝতে পারতেছে না আয়াত। আয়াত এখন সামনে যাবে নাকি সেখান থেকে পালিয়ে যাবে বুঝতে পারতেছে না। এদিকে নাবিলা দেখে ফেলেছে। নাবিলা আয়াতকে দেখেই ডাক দিয়ে এগিয়ে আসতে লাগলো, আর নীলা সেখান থেকে আয়াতকে দেখে ভয় পেয়ে গেল। এটাই তো সেই ছেলে, এখন কি হবে? এটাই তাহলে নিলয়ের বন্ধু, মানে কি একটা অবস্থা। নিলয়ের বন্ধু নীলাকে ডিস্টার্ব করতেছে, আর নিলয় নাবিলাকে। আজও ব্যাপার ঘটে গেল নীলার সাথে। আমাকে দেখেও না দেখার ভান করে এদিক ওদিক চলে যাওয়ার বাহানা খুঁজতেছিস কিসের জন্য? ব্যাপারটা কি বুঝতে পারলাম না। আর কুত্তাটার খবর কি? মরেছে নাকি বেঁচে আছে? কুত্তাটা যদি মরে যেত তাহলে মনে হচ্ছে প্রচুর খুশি হইতি তুই। এখন অন্তত একটু সম্মান দিয়ে কথা বল। আমি তো সম্পর্কে আন্টি, তাই না? সবসময় তো তুই করে বলিস। এখন অন্তত একটু সম্মান কর। কার সাথে? সাথে আমার বোন আছে। সেই জন্য তো এত ভয় পাচ্ছিস। তোর এই বোনের জন্য তো যত কাহিনী করেছে আমার সাথে। এখন কথা হচ্ছে তোকে সম্মান দেওয়ার থেকে কুত্তাকে সম্মান দেওয়া বেশি বেটার মনে করতেছি আমি। এসব কথা বাদ দে, এখন আজাইরা কথা শুনতে চাচ্ছি না তোর মুখ থেকে। এখন নিলয়ের খবর কি? অপারেশন থিয়েটার থেকে ডক্টর বের হয়েছে? তার কোনো খোঁজ খবর দিয়েছে? খবর বলতে তাকে কে জানি আঘাত করেছিল, যার জন্য রক্তাক্ত হয়। হয়তো 1 থেকে 2 মিনিট দেরি করে নিয়ে আসলে তাকে আমরা আর ফিরে পেতাম না, চলে যেত না ফেরার দেশে। এখন মোটামুটি সুস্থ আছে, একটু পর তাকে কেবিনে নিয়ে যাওয়া হবে, তখন দেখতে পারবো। মরে গেলেই বেঁচে যেতাম, তাহলে কেউ আমাকে ডিস্টার্ব করতে পারতো না। এখন বেঁচে গিয়েছে, এখন তো আবার আমাকে অত্যাচার সহ্য করতে হবে। আর সব থেকে বড় কথা হলো, তাকে কে মেরে ফেলতে চাইবে? কে? এই এলাকায় এরকম বুকের পাটা কার আছে? আমি তো সেটাই বুঝতে পারতেছি না, কে এত বড় সাহস করলো। আগে আমার বন্ধুর জ্ঞান ফিরে আসুক, তারপর ব্যাপারটা দেখা যাবে। তোকে একটা কথা বলি, তুই কি সত্যি নিলয়কে ভালোবাসিস না, বা তোর ভালো লাগে না? দেখ, এসব নিয়ে এখন আমি কোনো কথা বলতে চাই না। এখন এখানে এসেছি তাকে দেখতে। অ্যাক্সিডেন্ট করেছে সে, যতই আমার শত্রু হোক না কেন, আমার তো একদিন না একদিন উপকার করেছে। আমাদের দায়িত্ব আছে তাকে দেখার, তাই না? তোকে একটা কথা বলি, নিলয় কিন্তু তোকে সত্যি সত্যি অনেক ভালোবাসে। তুই তো ভালো করে জানিস নিলয় আমাকে কতটা আপন ভাবে, আর সব সময় সব কথা আমার সাথে শেয়ার করে। অনেক দিন ট্রাই করেছে তোকে এই কথা বলবে না, তোর থেকে দূরে থাকবে, তোকে ভুলে যাবে। তার জন্য কত কি করেছে। তোর সামনে গত 15 দিন যাবৎ সে যায় না ঠিক মতো, কিন্তু হঠাৎ করে তার কি যে হয়ে গেল, নিজেকে আর কন্ট্রোল করতে পারেনি, তাই তোকে বলে দিয়েছে। আমাদের সম্পর্কটা দিকটা দেখতে হবে না? আমাদের সম্পর্ককে আমরা কিভাবে এরকম একটা সম্পর্ক করতে পারি বল? আর বিয়ে করা মানে কি বুঝতে পারতেছিস? আর তোকে আমি কি বলবো, তোর জীবন। তুই যদি এখন বলিস যে আমার বন্ধুকে তোর ভালো লাগে না, তোর সম্পর্ক এসব কোনো কিছু ম্যাটার করে না, তোরা তোদের মতো লাইফ এনজয় করবি, বাকিরা বাকিদের মতো কথা বলে যাবে, এটাই স্বাভাবিক, এটাতে কোনো ম্যাটার করে না। এখন এসব নিয়ে বকবক করতে পারবো না তোর সাথে, চুপ করে থাক। তুই যদি আর একটা বিষয় নিয়ে কথা বলেছিস তাহলে কিন্তু তোকে থাপ্পড় দিয়ে এখান থেকে পাঠিয়ে দেবো বাসায়। চুপচাপ থাকবি, আমাকে আমার মতো এখানে থাকতে দে। টেনশনে আছি এমনিতেই। তোর আবার কি নিয়ে টেনশন হচ্ছে? তুই তো এক্ষুনি বললি যে আমার বন্ধু মরে গেলে তোর ভালো হইতো। এই কথাটা বলতে তোর একটু বুক কেঁপে উঠলো না? কিভাবে কথাটা বলতে পারলি তুই? আর কি বলবো তোকে? আচ্ছা, তোর যা মন চায় তুই তাই কর, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছিস? আমাকে সঙ্গে করে নিয়ে যা, আমি দেখি তোর বন্ধুর কি অবস্থা। এখন তো মনে হয় কেবিনে শিফট করে দিয়েছে। তোকে দেখতে হবে না, তুই চলে যেতে পারিস। আমার বন্ধুর প্রতি যেহেতু তোর কোনো মায়া নেই, আমার মতে তার থেকে দূরে থাকাই উচিত তোর। বেশি বকবক করবি না, মাথা গরম আছে। এখন ন্যাকামি একদম করবি না। আচ্ছা চল, আমি তোকে নিয়ে যাচ্ছি, কিন্তু বেশি বকবক করবি না। তোর কোনো কথার উত্তর দিতে আমি পারবো না। আর একটা কথা কি শুন, আমাদের ফ্যামিলি নিলয়ের ফ্যামিলির তুলনায় কিচ্ছু না। তাই আমি চাই না গরিব বড় লোকের মাঝে একটা সম্পর্ক তৈরি করতে। সারা জীবন এরকম সম্পর্ক দেখেছি, বাট একটা সম্পর্ক টিকে থাকেনি। এত বাহানা কথা আমি শুনতে পারবো না। তুই যদি নিলয়কে পছন্দ করে থাকিস তাহলে আমি সব কিছু ব্যবস্থা করব। আর তুই যেটা ভাবতেছিস সবাই কিন্তু এক হয় না, কথাটা মাথায় রাখিস। আসলে আমি কনফিউশনের মধ্যে আছি, কি করব না করব বুঝতে পারতেছি না। আমি কোনটা করলে আমার জন্য ঠিক হবে বা কোনটা বললে আমার জন্য ভুল হবে, আমি এটাই সিদ্ধান্ত নিতে পারতেছি না।
এত টেনশন করতে হবে না তোকে। নিলয়ের পরিবারকে আমি ভালো করেছি। যদি তোকে কেউ কিছু কটাক্ষ করে কথা বলে, আমি তার বিরুদ্ধে কথা বলবো। তোকে কিচ্ছু বলতে হবে না, তুই শুধু আমাকে বলবি, আমি আর নিলয় তাকে উচিত শিক্ষা দেবো, সমস্যা নেই। নিলয়ের বাবা যদি আমাকে মেনে না নেয় আর আমাদের সম্পর্কটা তো অন্য আর সমাজের লোকে যদি শুনে, তাহলে কি হবে? তাদের মান সম্মান থাকবে? সেটা আমি দেখে নেবো। এখন চল, এই যে ডক্টররা বেরিয়ে গেল, তার মানে নিলয়কে এখন রুমে নিয়ে যাওয়া হয়েছে। নাবিলা আর আয়াত সাথে নীলা তিনজনে একসাথে চলে আসলো। এসে দেখে রুমের ভেতর অনেক মানুষ জমা হয়েছে। তাই আয়াত ভেতরে চলে গেল না এখন, কারণ সবাই একটু আধটু কথা বলতেছে। ডক্টর এসে সবাইকে বের করে দিল। তারপর সবাই এক এক করে চলে গেল। একদম ফাঁকা হয়ে গেল। আয়াত রুমের ভেতর প্রবেশ করে দেখে নিল নিলয় আয়াতের দিকে তাকিয়ে আছে অন্যরকম চাহনি দিয়ে। আয়াত কিছু বলতে পারতেছে না নিলয়ের অবস্থা দেখে। আয়াতের যে কতটা মনের ভিতর কষ্ট লাগতেছে সে প্রকাশ করছে না, কিন্তু মনের ভিতর যেটা শুরু হয়ে গিয়েছে সেটা আয়াত বুঝতেছে। তারপর নিলয়ের সাথে আয়াত কোনো কথা না বলে নাবিলাকে ডাক দিল। নাবিলাকে সেখানে দেখে নিলয় অবাক হয়ে গেল। আমার সাথে কোনো কথা বলতে হবে না, আমি এখন বাইরে যাচ্ছি। নাবিলা এখানে এসেছে, তোরা দুজনে একসাথে কথা বলতে থাক। তোদের কোনো সমস্যা থাকলে মিটমাট করে নিতে পারিস। সুস্থ হলে তোদের বিয়েটা হচ্ছে, এখন বাকি সব কিছুতেই কথা বলে নিতে পারিস। কি আবোল তাবোল কথা বলছিস? মাথা ঠিক আছে তোর? কি উল্টোপাল্টা কথা বলতেছিস? একটা থাপ্পড় দেব, জানিস? যা এখান থেকে। আমি ভালো করে জানি, আর এখানে আমার কোনো কাজ নেই, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। এই যে মিস, আপনি আমার সাথে আসেন, আপনার সাথে আমার কথা আছে। আপনার এখানে কোনো কাজ নেই। তুই একটু তার সাথে গিয়ে বাইরে থাক, আমার জন্য অপেক্ষা কর। আমি একটু কথা বলে বাইরে যাচ্ছি, 2 মিনিট সময় নিচ্ছি। তুই তাতে একটু আয়াতের সাথে থাক, আমি একটু কথা বলে বাইরে যাচ্ছি। নীলা তো অনেক ভয় পাচ্ছে, কিন্তু কিছু করার নেই। এই অবস্থায় তো নাবিলাকে এই কথাগুলো বলা সম্ভব না। আর নীলা ভয় পেলেও তাকে এখন আয়াতের সাথে যেতে হবে বাধ্যতামূলক। আয়াত একটা মুচকি হাসি দিয়ে নীলাকে নিয়ে বাইরে চলে গেল আর বাইরে থেকে দরজা লাগিয়ে দিল। আর নাবিলাকে বলল যেন দরজাটা লাগিয়ে দেয়, যাতে করে ডিস্টার্ব করতে না পারে তার জন্য। আর নাবিলা সেখানে বসে আছে চুপচাপ, আর নিলয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর নিলয় নাবিলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কেউ কোনো কথা বলতেছে না, দুজনেই রোবট। নাবিলা তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে কান্না করে দিল, যেটার জন্য নিলয় মোটেও প্রস্তুত ছিল না। যে মেয়েটা তাকে সহ্য করতে পারে না, সেই মেয়েটাকে কান্না করতেছে, ব্যাপার কি? এটা তো মোটেও ঠিক হচ্ছে না। নিলয় কি বলবে না বলবে ভেবে পাচ্ছে না। এখন সে উঠে এসে বসবে সেই শক্তিটাও নেই, তার শুয়ে থাকা ছাড়া উপায় নেই। ডক্টর বলেছে 3 দিন সময় লাগবে, আর এই 3 দিন তাকে বিছানায় শুয়ে থাকতে হবে। উঠে বসা তো দূরের কথা, একটু নড়াচড়াও করা যাবে না। 3 দিন তাকে শুয়ে থাকতে হবে। তাই নিলয় নিজের ইচ্ছা থাকা সত্ত্বেও উঠে বসতে বা একটু নাবিলার কাছে যেতে পারল না। আরে আন্টি, আপনি কান্না করতেছেন যে, ব্যাপার কি? আপনার তো চোখে পানি মানায় না। তুই এভাবে কথা বলবি না আমার সাথে, কুত্তা। এভাবে বেঁচে আছিস কেন? মরে গেলেই তো পারতি, তাহলে তো আমি সব ঝামেলা থেকে মুক্তি পাইতাম। তাই নাকি? এই কথা আগে বলবেন না যে আমি মরে গেলে আপনি শান্তিতে বা খুশিতে থাকতে পারতেন, তাই না? তাহলে আমি একদম পুরো কিভাবে মরে যাওয়া যায় সেই চেষ্টাটাই না হয় করতাম। হয়েছে, আর কথা বলতে হবে না। তুই মরে গেলে আমার কেউই তো আমাকে জ্বালাতন করতে পারবে না। কেউ বউ বলে ডাকতো না। আমি কি বলবো? তোর যখন খবর শুনেছি তখন আমার ভেতরটা ভেঙে গিয়েছিল। কেন? আমি আপনার কি হয়েছে? আমি মরে গেলে, আমার কোনো কিছু হলে আপনার হৃদয় ভেঙে চুরমার হবে? আমি তো আপনার কিছুই না। আপনি তো আমাকে বলেছেন। বেশি বকবক করবি না, সব কথা মুখ দিয়ে বলতে পারবো না। বুঝে নিলে নে, না নিলে চুপচাপ এখানে শুয়ে আছিস শুয়ে থাক। বেশি কথা বলবি না, মাথা গরম আছে কিন্তু। আচ্ছা, তাহলে আমি আয়াতকে বলে দিচ্ছি বিয়ের বন্দোবস্ত করতে। যত প্রকার আয়োজন আছে সব হবে আমাদের বিয়েতে। আমি আয়াতকে বলতেছি সব কিছু সে করে দিবে। শখ দেখে বাঁচি না। উনি বিছানা ছেড়ে উঠতে পারে না, আবার বিয়ের জন্য পাগল। কি বলবো, যা ইচ্ছা তাই বলে দিচ্ছে। মাথা পুরো নষ্ট হয়ে গিয়েছে নাকি? এসব হয়েছে আপনার জন্য। আপনাকে ভালোবাসার পর থেকে না সবকিছু আমার উল্টাপাল্টা হয়ে গিয়েছে। কেন আপনি আমার সামনে এসেছিলেন বলেন তো? এই হরিণ দুটো, টানা টানা চোখ, চোখের কাজল, হালকা মেকআপ, পুরো পরীর মতো কে বলেছিল আপনাকে আমার সামনে নিয়ে আসতে? এত সুন্দর করে আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছে যে আপনাকে দেখে আমি মুগ্ধ। আপনাকে ছাড়া আমি সারা জীবন থাকতে পারবো না, আমার পক্ষে সম্ভব না।
এত সুন্দর দুষ্টু মিষ্টি চেহারা আমার থেকে বয়সে সিনিয়র, একটু ভালোবাসা পাবো, একটু শাসন পাবো, তার থেকে কি মজা। খুব মজা তাই না? বিয়েটা আগে হতে থে, তারপর দেখ তোর কি অবস্থা করি। বলতেছি না, শাসন করবে, আদর করবে, দুষ্টু মিষ্টি খুনসুটি করবে, সব হবে। কিন্তু যখন বিয়েটা হয়ে যাবে না, তখন বুঝতে পারবি যে আমি কি জিনিস। খুব তো আমাকে বিয়ে করার ইচ্ছা তাই না? দেখা যাবে। আমিও তো সেটাই দেখতে চাই যে কত সুন্দরভাবে আমাকে পরিপাটি করে রাখে আমার সিনিয়র আন্টি বউ। আমিও সেটাই দেখতে চাই। আর একটা কথা, কি মনে করে আপনি রাজি হয়ে গেলেন এটাই বুঝলাম না এত তাড়াতাড়ি। আমি তো ভেবেছিলাম 1 বছর আপনার পিছনে ঘুরতে হবে। অ্যাক্সিডেন্টটা না করলে 1 বছর কেন, 5 বছর তোরে আমার পেছনে ঘুরাইতাম, বুঝছিস? অ্যাক্সিডেন্ট করেছে বিধায় নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, তাই বলে দিলাম। ধন্যবাদ ভাই তোদেরকে। তোরা যদি আমাকে এভাবে অ্যাক্সিডেন্ট না করতে তাহলে হয়তো আমি আমার ভালোবাসাকে পেতাম না। তাদেরকে কাছে পেলে কি যে একটা ভালোবাসা দিব যেটা বলার বাহিরে। আর একটা কথা, তোকে নাকি পেছন থেকে কেউ ধাক্কা দিয়েছে। আয়াত আমাকে বলল তোর এলাকায় কোনো শত্রুর অভাব নেই, কখন জানি মরে পড়ে থাকিস, আমাকে সারা জীবন কষ্ট পাইতে হয়। এত সহজে হলে তো হয়েই যেত। আর আমি এখন একটু কথা কম বলতেছি, কারণ তাড়াতাড়ি আমাকে সুস্থ হতে হবে। আর ডক্টর বলছে কথা কম বলতে। তুমি একটু চুপচাপ আমার পাশে শুয়ে থাকো, আমার এখানে আসো, আমার মাথায় হাত বুলিয়ে দাও। আমি এসব কিছু করতে পারবো না। এখন যেটা বলেছি সেটা শুনে খুশিতে ঘুমিয়ে পড়, কোনো কথা হবে না। আমি এখন বাড়িতে যাচ্ছি। এটা কোনো কথা হলো? এটা তো স্বার্থপরের মতো কথা হয়ে গেল, তাই না? আমাকে একা রেখে বাইরে যাবে, থাকতে তো পারবে না। তাই এখানেই থাকো, সমস্যা নেই, কেউ ডিস্টার্ব করবে না। আচ্ছা থাকবো, কিন্তু একটা শর্ত আছে, বেশি বকবক করবি না, এখন ঘুমিয়ে পড়বি। আর যদি ঘুমিয়ে না পড়েছিস তাহলে কিন্তু আমি এখান থেকে চলে যেতে বাধ্য হব, তখন এমনিতেই ঘুমিয়ে যাবি। আচ্ছা কথা দিলাম, আমি এখন ঘুমিয়ে যাব। আমার ঘুম পাচ্ছে। তুমি এখনো বসে থাকো, কারণ বাইরে গিয়ে থাকতে পারবে না, বারবার আমাকে দেখতে মন চাইবে। আমি সেটা ভালো করে জানি। তোমার চোখ স্পষ্ট আমাকে সাক্ষী দিচ্ছে। তাই এখানেই থাকো, ভালো হবে। আমি ঘুমিয়ে যাই, তুমি আমাকে দেখতে থাকো। অনেক হয়েছে চাপা মারা, এখন শুয়ে থাক, বেশি বকবক করিস না। তোকে দেখতে হবে এমন কোনো কথা নেই। আমি এখন বাসায় যাইতাম, কিন্তু তুই রিকোয়েস্ট করতেছিস, তার জন্য থেকে গেলাম। নিলয় আর কোনো কথা না বলে মুচকি একটা হাসি দিয়ে চোখ বন্ধ করে নিল। নাবিলা নিলয়ের মাথার কাছে গিয়ে বসে পড়ল আর নীরব দৃষ্টিতে দেখতে লাগলো যে ছেলেটা সারাক্ষণ এদিক ওদিক ছোটাছুটি করে বের হইতো। এলাকায় কোথাও কোনো ঝামেলা হলে সেখানে গিয়ে উপস্থিত হয়। আজকে সেই ছেলেটাই অসুস্থ হয়ে শুয়ে আছে। নাবিলা কখনো কল্পনাও করতে পারেনি যে আজকে সুস্থ সবল একটা মানুষকে সে সকালে দেখলো, দুপুরের পর তাকে হসপিটালে দেখতে হবে। নাবিলা শুধু একটা কথাই চিন্তা করতেছে, যদি তার কোনো শত্রু তৈরি হয় তাহলে তো তাকে সবসময় নিরাপত্তার মধ্যে থাকতে হবে। তাই নাবিলা রাজি হয়ে গেল যে ছেলেটার যাতে করে কোনো কিছু না হয়ে যায়, এজন্য বিয়ের জন্য রাজি হলো। নাবিলা নিলয়কে বিয়ে করার একটা উদ্দেশ্য আছে, সব সময় তাকে নিজের চোখের সামনে রাখবে। যেখানে যাবে দুজনে একসাথে যাবে, আর যাতে করে তার কেউ কোনো ক্ষতি না করতে পারে সেদিকটাই নাবিলা লক্ষ্য রাখবে। সব সময় তাকে বাড়িতে রাখার চেষ্টা করবে, না হলে অফিসে থাকবে। এরকম করে ঘোরাঘুরি করলে তখন যে কোনো একটা সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, আর এই দুর্ঘটনা চায় না নাবিলা। একটা দুর্ঘটনা ঘটে গেলে নাবিলা নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না, কারণ মনে মনে সে নিলয়কে পছন্দ করে। যেহেতু তাদের মাঝে কোনো রক্তের সম্পর্ক নেই, এমনিতেই নিলয় তাকে দেখে আন্টি বলে সম্বোধন করত। যেদিন থেকে তাদের পরিচয় তখন থেকেই আন্টি বলে সম্বোধন করে। যদি আপু বলতো বা অন্য কিছু বলতো তাহলে অন্য সম্পর্ক হইতো। আন্টি বলেছে, তাই আন্টির সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে তাদের মধ্যে। এটা কোনো ফ্যাক্ট না। আমার উপর কি এখনো রাগ আছে? যদি রাগ থেকে থাকে তাহলে এখন বলতে পারেন। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি, যদি আপনি আমাকে অনুমতি দেন? কারণ আপনি আমার কাছে একটা অপরিচিত মানুষ, আমি আপনাকে চিনি না, তো আপনার কাছ থেকে পারমিশন নেওয়া এটা আমার কর্তব্য। আপনি তো একটা কথা জিজ্ঞেস করবেন, সেটার জন্য আবার অনুমতি নিতে হয়? আপনি বলতে পারেন, সমস্যা নাই, যে কোনো প্রশ্ন করতে পারেন, আমি সব প্রশ্নের উত্তর দিতে রাজি। কথা হচ্ছে এটা যে আপনি আমাকে প্রথম দেখাতে কিভাবে প্রপোজ করতে পারেন? আপনি তো আমাকে চেনেন না, জানেন না, হঠাৎ করে একটা মেয়েকে দেখলেই প্রপোজ করতে হবে? এরকম কাজ কতটা মেয়ের সাথে করেছেন? কি বলতেছেন এসব? আপনি প্রথম ব্যক্তি যাকে আমি প্রথম দেখাতেই প্রপোজ করছি। এর আগে এমনিতেই মেয়ে দেখলে এমনিতেই দেখা করা বা কথা বলার চেষ্টা করতাম, বাট কখনো কথা বলা হয়নি। কিন্তু আপনাকে দেখে কেন জানি আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি।
আপনি আপনার আম্মুকে ডাকলেন, আমাকে দৌড়ানি দিল, ব্যাপারটা আসলে হাস্যকর ছিল। সেটা তো কম হয়ে গিয়েছে। ইচ্ছে তো করতেছিল যে আপনাকে জুতা পেটা করব, কিন্তু আপনার ভাগ্য ভালো যে আমরা এখানে নতুন এসেছিলাম। যদি কিছুদিন আগে আসতাম তাহলে হয়তো আপনার অবস্থা খারাপ হয়ে যেত। আপনার সাহসের প্রশংসা না করে পারতেছি না। আপনার সাহসের প্রশংসা করতেই হয়। সেটা তো হয়তো মোটামুটি করতে নাও পারতেন, তাহলে উল্টাপাল্টা কিছু হয়ে যেতে পারতো আপনার সাথে। এখন এই টপিক নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না। এখন নাবিলার নিলয় ভাইয়ার বিয়ের ব্যবস্থা করতে পারবেন কি আপনি? আমি যেটা বুঝলাম, নাবিলা নিলয় ভাইকে পছন্দ করে, কিন্তু তাদের সম্পর্কের জন্য নাবিলা আপু কনফিউশন আছে, কি করবে না করবে। সেটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। আমি বাকি সবার সাথে কথা বলে সব কিছু ঠিকঠাক করে রাখবো। নিলয় সুস্থ হলে তাদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আর একটা কথা, আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছে বা কাউকে পছন্দ করেন বা কোনো বাগদত্তা আছে? না হলে আমি একটু ট্রাই করতাম আর কি। এসব করে কোনো লাভ হবে না, কারণ আমি আপনাকে পছন্দ করি না, আর আপনার মতো ভণ্ড বদমেজাজি ছেলেদের আমি মোটেও পছন্দ করি না, বুঝেছেন? আপনি ভালোবাসা দিয়ে সব কিছু ঠিক করে দিলেই তো, সেটা দায়িত্ব নিলেই তো হয়। এভাবে মাঝ রাস্তায় না করে দেওয়ার কি আছে? একটু সুযোগ দিলেই হয়তো পরিবর্তন হতেই পারি। কিছুদিন পর যেই লাউ সেই কদু হয়ে যাবে বলে লাভ নেই, তাই আমি আপনাকে কোনো পাত্তা দিচ্ছি না। এসব কথা থেকে বিরত থাকুন এবং এখন ওদেরকে নিয়ে টেনশন করেন। একটু ভেবে দেখেন কি করা যায় না যায়। এরকম মুখের ওপর তো কিছুই নাই। কথাগুলো একটু ভেবে দেখেন। আমার সম্পর্ক কি হতে পারে না? আমি কি এতটাও খারাপ? আমার বিষয় কি আপনি জানেন? এটাই তো সব থেকে বড় সমস্যা। আমি আপনার বিষয়ে কিছু জানি না, বুঝেছেন? এখন এসব নিয়ে কথা বলা বন্ধ করেন, মাথা ব্যথা করতেছে। আমি তো অনেক বকবক করছি আপুর সাথে তখন থেকে। আপনার যেটা ইচ্ছা সেটাই করেন। তাহলে আমি নিজেকে চুপ করে রাখতেছি, কারণ একজন মানুষকে যত বেশি প্রাধান্য দেওয়া হয় তখন সেই মানুষটাকে অপর মানুষটা তুচ্ছ মনে করে। এটাই বাস্তবতা। আচ্ছা শোনেন, একটা কথা বলি, আপনি আমার জন্য কি করতে পারবেন? মানে আপনার ক্ষমতার ভেতরে কি এমন আছে যেটা আপনি আমার জন্য করতে পারবেন, বলেন। শুধু একবার বলে দেখেন। যদি আমার সাধ্যের মধ্যে হয় তাহলে আমি বলে দেবো যে আমি পারবো। সাধ্যের বাইরে হলে বলবো যে ঠিক আছে, আপনি আপনার মতো থাকেন, আমি আমার মতোই থাকি। কারণ একজনের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করা উচিত না। আমাদের মাঝে এখন একটা বন্ধুত্ব করতে চাচ্ছি, একে অন্যের বিষয়ে জানি শুনি, তারপর ভেবে দেখব যদি ভালো লাগে তাহলে পরিবারকে জানিয়ে বিয়ে করব। কোনো প্রেম ভালোবাসা করতে চাই না বিয়ের আগে। আচ্ছা, আপনি যেটা বলবেন সেটাই হবে। এখন তাহলে বন্ধুত্বটাই করি। আপনি যেটা বলতেছেন সেটাই তাহলে চালিয়ে যাব। এসব বিষয়ে কথা বলে মন খারাপ করতে চাই না তাহলে। আয়াত আর নীলা দুজনেই চুপচাপ সেখানে বসে রইল। হঠাৎ করে নিলয়ের বাবা আসাদ চৌধুরী সেখানে আসলো আর আয়াতকে ডেকে নিল তার কাছে। তারপর তারা দুজন কি জানি গোপন আলাপ করলো। তারপর আয়াত এই সুযোগটা কাজে লাগানোর জন্য আয়াত আসাদ চৌধুরীকে নিলয় আর নাবিলা বিষয়টা বলে দিল। আসাদ চৌধুরী প্রথমে বিষয়টা মেনে নিতে চাইল না, যে এটা কখনো সম্ভব না, আমরা আমাদের সোসাইটি মেনটেন করব। তারপর আয়াত যখন বিষয়টা বুঝিয়ে বলল তখন আসাদ চৌধুরী বলল, আচ্ছা ঠিক আছে, তার ছেলের খুশিতে তিনি খুশি থাকবে সারা জীবন। আয়াত যখন আসাদ চৌধুরীকে বিষয়টা বোঝাতে পেরেছে, নিজের মাঝে একটা প্রাউড ফিল চলে এসেছে। সব কিছু তো ম্যানেজ হয়ে গেল। আসাদ চৌধুরী মেনে নিয়েছে, তো এখানে আর কারো কথা বলার কলিজা হবে না। আয়াত সব কিছু ম্যানেজ করলো। এভাবেই 5 দিন কেটে গেল। আজকে নিলয়কে বাসায় নিয়ে আসা হলো আর এদিকে সব কিছু ঠিকঠাক করে রাখা হয়েছিল। দুই পরিবারের সাথে কথা বলে পাকা হয়ে গিয়েছে কিভাবে বিয়ে হবে না হবে সব কিছু। এদিকে ম্যানেজ করে নিয়েছে আয়াত। নিলয় আর নাবিলাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কাউকে কোনো কিছু বলে নাই, তারা তাদের মতো কাজ করে গিয়েছে। আর নিলয় নাবিলাকে একটু বুঝতে দেয়নি কেউ। নিলয় যখন বাসায় আসলো তার অনেক ভালো লাগতেছে। কোন হসপিটালের জীবন যে কতটা কষ্টদায়ক সেটা নিলয় খুব ভালোভাবে বুঝতে পেরেছে। যখন আপনি অসুস্থ হবেন তখন সুস্থতার মর্মতা বুঝতে পারবেন, ঠিক কতটা কষ্টদায়ক, অসুস্থ হলে সুস্থতা কতটা প্রয়োজন। শালা কুত্তা, তোর মতো নাট্যাঙ্কিবাজ বন্ধুর যেন কারো জীবনে না হয়। তোর কি হয়েছিল রে? তুই আমাকে বলবি না যে তোর সমস্যা? আমি কি জানতাম যে তারা ওখানে চলে আসবে? হঠাৎ করে আমি দেখেছি, তোকে বললাম যে সব কিছু ম্যানেজ করতে হবে। তখন ওই যে যাদের সাথে আমাদের লেগেছিল তাদের একজনকে আমি দেখেছি, এই জন্য বললাম যে সব কিছু ম্যানেজ করে নিব। বাট তার আগেই তারা আমাকে রাস্তা দেখে নিয়েছে আর গাড়ি চাপা দিয়ে আমাকে এক সাইডে ফেলে দিয়ে কিছুক্ষণ মারধর করে তারপর আমি রিভলভার দিয়ে গুলি করে দিয়েছি। 2টা পালিয়ে গেছে তাদের নিয়ে। তুই আমাকে সে কথাটা বলবি না, তাহলে আমি আরো দ্রুত যাইতাম। একটাকেও বেঁচে ফিরে যেতে দিতাম না, তাহলে সব ঝামেলা শেষ হয়ে যেত।
আজকে রাতে সবাইকে ডাক, মিশন শেষ করে আসি। তোকে এই কথাটাই বলতে চেয়েছিলাম যে শত্রুদের বাঁচিয়ে রাখলে আমরা কখনো ঠিক থাকতে পারবো না, যে কোনো সময় আমাদের উপর আক্রমণ করতে পারে। তাই আমি সব কিছুই আগে থেকে ম্যানেজ করেছি। সবাইকে বলে রেখেছি আজকে বাসায় আসার পর ফোন দিয়ে গ্রুপে SMS দিয়েছিলাম। এখন তো সবাই ব্যস্ত হয়ে পড়েছে, এখন তো সবাই কাজে চলে গিয়েছে, সবাই স্বাভাবিক জীবনযাপন করতেছে। বাট হঠাৎ করে কি সবাই একত্রিত হবে? কি বলিস? আমি শুধু একবার বলেছি আমার উপর আক্রমণ হয়ে গিয়েছে, সবাই SMS দেওয়া শুরু করে দিয়েছে। সবাইকে বললাম আজকে রাতে মিশন আছে, সবাই রেডি থাকতে। সবাই বলেছে তাদের নাকি এখন আরও কয়েকজন করে ছেলে পেলে হয়েছে, তার মানে গ্যাং কত বড় হয়েছে বুঝতে পেরেছিস? সবগুলোকে আজকে নির্মূল করে দিয়ে আসবো। সাবধানে সব কাজ করতে হবে, বুঝছিস? কারণ আমি কোনো রিস্ক নিতে চাই না। এখানে কারো কোনো ক্ষতি হলে তার পরিবারের দায়ভার আমাদের উপর চলে আসবে। আমি আমাদের কোনো ছেলের ক্ষতি চাই না, শুধু এটা আগেও এখনও। তোরা দুজন এখানে কি গল্প করতেছিস? বাইরে সবাই তোদের কথা জিজ্ঞেস করতেছিল, আর তোরা দুজন এখানে বসে কি করিস? আমরা আমাদের এখানে কথা বলছি, তুই এখানে কি করিস সেটাই তো বুঝতে পারতেছি না। তোর তো এখানে থাকা কথা না, তুই না বাসায় চলে গেলি? বাসায় গিয়েছিলাম, আবার এখানে আসলাম কেন? আমার এখানে আসা নিষেধ নাকি? তুই এখন রুমের বাইরে যা, আমার কিছু কথা আছে নিলয়ের সাথে। এখনো বিয়েই হলো না তোদের, তার আগে আমাকে এখান থেকে তাড়িয়ে দিচ্ছিস? বিয়ে হলে মনে হয় না আমাকে এই রুমে আসা যাবে, আমি হয়তো নিঃস্ব হয়ে যাব। কতটা বলে আয়াত সেখান থেকে চলে গেল। নিলয় পিছন থেকে ডাক দিল। আয়াত বলতেছে আমি একটুও মন খারাপ করিনি, শুধু মজা করেছি। আর নিলয় বলল আচ্ছা, একটু পর তোকে আমি ডাকবো, কি কথা আছে আগে শুনি, তারপর তোকে ডাকতেছি। আয়াত বলল ঠিক আছে, আমি আন্টির কাছে যাই, তার সাথে আমার কিছু কথা আছে, তো আমি আবার কাজগুলো শেষ করি, তোরা দুজন আড্ডা দে। এই কথা বলে আয়াত চলে গেল। বাহির থেকে দরজা লাগিয়ে দিল। নাবিলা নিলয়ের কাছে বসে পড়ল। নিলয়ের একটু লজ্জা লাগতেছে, কেন জানি বুঝতে পারতেছে না। হঠাৎ এইভাবে দুজন মানুষ কেউ নেই, নাবিলা চুপচাপ আছে। সেটা দেখে নিলয় ভাবল যে কি কথা আছে, আর এখন চুপচাপ করে আছে, বিষয়টা বুঝতে পারল না নিলয়। কি হলো? এখন চুপ করে আছো কিসের জন্য? বলো তোমার কি কথা আছে, আমি তোমার সব কথাই শুনতে চাই, সমস্যা নেই। কথা হচ্ছে যে আমাকে তুমি বিয়ে করবে আর আমি তোমাকে বিয়ে করব, কিন্তু কিছু শর্ত তোমাকে মেনে চলতে হবে। শর্তগুলো তুমি যদি না মেনে চলো তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আচ্ছা যেহেতু ভালোবেসেছি তার মানে তোমার দেওয়া নিয়মগুলো মানতে আমার কষ্ট হবে না, সব কিছু মেনে নিতে পারবো। ভালোবাসার জন্য সব কিছু স্যাক্রিফাইস করা যায়, সমস্যা নেই। স্যাক্রিফাইস করতে হবে কিনা জানি না, কিন্তু কয়েকটা নিয়ম দেব যেটা তোমাকে মেনে চলতে হবে। তার জন্য তুমি যদি স্যাক্রিফাইস করতে চাও করতে পারো, সমস্যা নেই, বাট আমার নিয়মগুলো তোমাকে মেনে চলতে হবে, না হলে আমি তোমার জীবনে থাকতে পারবো না। আচ্ছা বলো কি এমন কথা যেটা আমাকে মেনে চলতে হলে অনেক কষ্ট করতে হবে? আমি মেনে চলবো, কোনো সমস্যা হবে না, আমি মেনে চলতে পারবো। এখন তুমি বলো আমাকে কি কি করতে হবে। তেমন কিছু না, জাস্ট আমাকে না বলে বাইরে যাওয়া যাবে না, আর অতিরিক্ত বাইরে আড্ডা দেওয়া যাবে না। আর যেখানে যাবে এখন থেকে আমি তোমার সঙ্গে যাব, কারণ আমি তো অন্য কেউ না, তোমার জীবনের একটা অংশ, তাই না? আর আমাকে সঙ্গে করে নিয়ে যাওয়া যাবে। আর এখন থেকে নিয়মিত অফিসে যেতে হবে, কারণ বিয়ের পর তো কিছুদিন পর বাচ্চা হবে, 2-3 বছর পর সংসার চালানোর জন্য কিছু টাকা পয়সা দরকার। তার মানে তোমাকে এখন থেকে অফিসে যেতে হবে, নিয়মিত সব কাজ ঠিকঠাক মতো করতে হবে। আর অতিরিক্ত বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া যাবে না, কারণ তখন তোমার মাথায় অন্য কিছু চলে আসবে, আর আমি চাই না তোমার কোনো ক্ষতি হয়ে যাক, তাহলে আমি পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না। আচ্ছা আমি তোমার সব কথাই মেনে নিলাম, তোমার সব কথাই মাথায় থাকবে। তুমি যেটা বলেছো আমি সব কিছু মেনে চলবো, বাট আমার কিছু সময় লাগবে। সময় ছাড়া তো এগুলো একেবারে চেঞ্জ করা যায় না। আচ্ছা তোমার যত সময় লাগে নিতে পারো, বাট 10 দিনের বেশি আমি তোমাকে সময় দিতে পারবো না। একটা মানুষের অভ্যাস পরিবর্তন করতে 10 দিনই যথেষ্ট। আচ্ছা আমি এই 10 দিনের ভিতরে সব কিছু ঠিকঠাক করে আমি তোমার বাধ্যবাধকতা হয়ে থাকবো, তুমি যেটা বলবে সেটাই হবে, কিন্তু আমাকে ছেড়ে যাওয়ার চিন্তা করিও না, তাহলে আমি শেষ। আচ্ছা তাহলে এখন আমি যাচ্ছি, পরে এসে তোমার সাথে কথা হবে। এখন আমাকে একটু বাসায় যেতে হবে, আম্মু বাসায় একা। যাও তাহলে, আমার কিছু টুকটাক কাজ বাকি আছে, তো আমি সবগুলো শেষ করে নিচ্ছি কাজগুলো, তারপর পুরো সময়টা তোমাকে দেব, আর অন্য কারোর জন্য না। তারপর নাবিলা সেখানে থেকে চলে গেল। আর এদিকে নিলয় আয়াতকে ডাক দিয়ে সবাইকে একত্রিত করে নিল। সন্ধ্যা হয়ে গেছে, এখন বেরিয়ে পড়বে। কাজ শেষ করে ফজরের পর তারা এই শহরে ফিরে আসবে। যেইভাবে প্ল্যান ছিল ঠিক সেইভাবেই সবাই বেরিয়ে পড়ল।
চারিদিক থেকে শত্রুদের ঘিরে ধরেছে নিলয় আয়াতের যত ফ্রেন্ড আছে, যত লোক আছে সবাই। আয়াত চাচ্ছিল না এইটার বেশি দূর যাক, তাই সে একদম পুরো শত্রুদলকে নির্মূল করার জন্য সব কিছু প্ল্যান করে গিয়েছিল। বোম দিয়ে সবাইকে একদম নির্মূল করে দিয়েছে তারা। সবাই একটা জঙ্গলে আস্তানা করেছিল, সেই জঙ্গল পুরো আগুন ধরিয়ে দিয়েছে। একটা শত্রু সেখান থেকে বেঁচে ফিরতে পারেনি, কারণ যেদিকে একটা শত্রু পালিয়ে গিয়েছে সেদিকেই আয়াত আর নিলয়ের লোক দাঁড়িয়েছিল আর মেরে ফেলেছে সবাইকে। সব শত্রু নির্মূল, সবাই শেষ। এখন তারা শত্রুমুক্ত, সবাই যে যার মতো আবারও তার গন্তব্যে ফিরে আসলো। কেউ জানে না যে তারা রাতে এত বড় একটা মিশন করেছে। পরের দিন নিউজ পত্রিকা অনেক নিউজ হয়ে গেল যে জঙ্গলে আগুন লেগেছিল হঠাৎ করে একটা বিস্ফোরণের কারণে। কেউ জানে না যে এটা আয়াত আর নিলয়ের কর্মকাণ্ড ছিল। সবাই সবার মতো দেখতেছে নিউজটা আর এড়িয়ে যাচ্ছে। কেউ নিউজটাকে গুরুত্ব সহকারে নিচ্ছে না। যারা নিচ্ছে তারা নিশ্চয়ই যারা এই কাজগুলো করেছে তারা কেউ গুরুত্ব সহকারে নিচ্ছে না। এভাবেই শেষ হয়ে গেল আয়াত আর নিলয়ের আন্ডারওয়ার্ল্ডের জীবন। সব কিছু ত্যাগ করে তারা এখন একদম স্বাভাবিক। সবাই এখন নিজেদের স্বাভাবিক জীবনযাপন করবে, কেউ তাদেরকে ডিস্টার্ব করবে না। আর নিলয় অনেক খুশি, এখন তার ভালোবাসার মানুষের কথা রাখতে পারবে সবগুলো। আজকে নিলয় আর নাবিলার বিয়ের সব আয়োজন ধুমধাম করে শুরু করে দিয়েছে। নাবিলার বাড়িতে নাবিলার কাজিনরা এসে ভরপুর বিয়ের আনন্দ শুরু করে দিয়েছে। আর এদিকে আয়াত তো পুরো বাড়ি একাই মনে হচ্ছে মাতিয়ে রেখেছে। আরও নিলয় আর আয়াতের কাজিনরা তো আছেই। আজকে সবাই মিলে পুরো বাড়িটাকে সেইভাবে মুখরিত করে রেখেছে। সব কাজ সম্পূর্ণ করে বরযাত্রী নিয়ে বেরিয়ে পড়ল আয়াত। আর এদিকে নীলা এবং নাবিলার কাজিন সবাই একত্রিত হয়ে গেটে দাঁড়িয়ে আছে বরযাত্রীকে আটকানোর জন্য। নীলা আয়াতকে ফোন করলো যে তারা এখনও কোথায় আছে আর কতক্ষণ লাগবে, কারণ হচ্ছে তারা মরিচের গুঁড়া শরবত বানানো শুরু করে দিয়েছে অলরেডি। মরিচ দিয়ে মিষ্টি বানিয়েছে আর লবণ দিয়ে। বিয়ে তো করতেই যাচ্ছিস, তোর ফিলিংস কেমন? একটু পর তো তুই আমাকে ভুলে যাবি। বন্ধুকে তোর রুমে যাওয়া যাবে না যখন তখন। এখন তো কি বলবো, আমি এত পরিমাণ কষ্টে আছি। কি আর করবো বল, বিয়ে তো করতেই হবে। আর যেখানে ভালোবাসার মানুষকে বিয়ে করতেছি সেখানে তো তুই আসবি, কিন্তু একটু দেখে শুনে আসবি। প্রথম বিয়ে করতেছি। সেটা তো বুঝতে পারলাম, প্রথম বিয়ে করতেছিস, কিন্তু তুই তো বিয়ে করে নিলি। আমাকে যে কি হবে আমি তো বুঝতে পারতেছি না। কোনো মেয়েকে পড়াতে পারলাম না। তোর যাই হোক, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই অ্যাক্সিডেন্ট দেখতে এসে আন্টি তোর বউ হয়ে গেল। আহা, সব কিছু কপালে থাকা লাগে, বুঝিস নাই? তোর সেই কপালটা হয়নি। আর তুই তো এমন একটা ছেলে যে কোনো একটা যদি মেয়েকে দেখিস তাহলে কোনো কথাবার্তা বলা ছাড়াই প্রপোজ করিস। তোকে ঝাড়ুপেটা করবে না তো কি করবে? এখন এসব কথা বাদ দে, আমরা এসে গিয়েছি। এখন তুমি তোমার প্রিয়তমার কাছে চলে যাবে আর আমি চলে যাব আমার দেশে। এখন কথা হচ্ছে, গেটে যতই কথা হোক না কেন তুই এখানে কিন্তু কোনো কথা বলবি না। তোর যা ইচ্ছা তাই করতে পারিস, সেখানে কেউ কথা বলবে না। সেটা তো তুই আগে সবাইকে বলে দিয়েছিস। আগে থেকে সব কিছু তো প্ল্যান আছে, তুই করতে থাক, সমস্যা নাই। আমি থাকতে তুই এসব নিয়ে টেনশন করিস? আচ্ছা চল, তোর বিয়েটা তাড়াতাড়ি শেষ করে ভাবিকে নিয়ে এখান থেকে চলে যাই। বাসর করবি, মধুর বাসর, আর আমি আমার মতো এনজয় করব বিয়ানদের সাথে। তুই তো একটা নিয়ে থাকবি, আমি 10টা নিয়ে থাকবো। হা হা। লুচ্চামি কম কর, এখন তাড়াতাড়ি সব ব্যবস্থা কর। বিয়ে তাড়াতাড়ি করতে হবে। আর মন মানতেছে না, কতক্ষণে আমি আমার পরিটাকে দেখতে পারবো? এখন সব কিছু তাড়াতাড়ি কর, কোনখানে যেন বেশিক্ষণ সময় নিতে না হয়। আহারে আমার বউ পাগল বন্ধু রে, বন্ধুকে ভুলে গিয়ে এখন বউকে আপন করে নিয়েছিস। এদিকে যে আমি কত কষ্টে আসি দেখতেছিস না, তাই তো? বন্ধু তুই আমাকে মাফ কর, এখন যা, তাড়াতাড়ি আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। আমি এখানে আর কতক্ষণ বসে থাকবো? সবাই তো নেমে যাচ্ছে, আমি কেন নামতে পারতেছি না? আমাকে কেউ নামাচ্ছে না কেন? আরে ছাগল, এত পরিমাণ পাগল হচ্ছিস কিসের জন্য বুঝি না। কন্যা বাড়ি থেকে লোক এসে তারপর তোকে গাড়ি থেকে নামাবে, আমরা কেন ডাকতে যাব? এটা একটা রীতিনীতি আছে না? তারপর নাবিলার বাসা থেকে কয়েকজন লোক এসে, মানে মুরব্বী লোক এসে নিলয়কে গাড়ি থেকে নামিয়ে নিল। তারপর নিলয়কে ধরে সেখানে গেল, আর আয়াতও নিলয়ের সাথেই আছে। তারপর গেটে গিয়ে দেখে নিলা আর অনেকগুলো মেয়ে। আয়াত কি বলবে, তার চোখ ঝলসে যাচ্ছে। এতগুলো সুন্দরী, ময়দা সুন্দরী, লবণ সুন্দরী, মরিচ সুন্দরী, সুন্দরীদের একাকার হয়ে গিয়েছে। কেউ বেশি কেউ কম লাগিয়েছে। কি বলবে আয়াত, কোনো কিছু খুঁজে পাচ্ছে না।
চুপচাপ দাঁড়িয়ে পড়ল। নীলাকে দেখে তো আয়াতের অবস্থা শেষ, একদম পরীদের মতো লাগতেছে। হালকা মেকআপ করেছে, হালকা একটু সেজেছে, একটা শাড়ি পরেছে। বিশ্বাস করেন ভাই, আয়াতের অবস্থা একদম শেষ। আয়াত সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল আর আয়াতের পিছনে নিলয়কে রাখলো, যাতে করে কোনো কিছু সহজে খাইয়ে দিতে না পারে। আপনারা এসব কি নাটক শুরু করেছেন বুঝতেছি না তো। এত নাটক করার কি আছে? বরযাত্রী নিয়ে এখান থেকে ঘুরে যাব নাকি? এবার আটকে রাখছেন কিসের জন্য? এটা একটা বিয়ের নীতি, আর সেই নীতি অবলম্বন করতেছি। আর আপনি এইভাবে কথা বলতেছেন কিসের জন্য বুঝতেছি না তো। আপনার সাহস তো কম না। আমাদের দুলাভাই কই? আমাদের দুলাভাইকে সামনে নিয়ে আসুন, আমরা তাকে মিষ্টি মুখ করাবো। এত সহজ হলে তো হয়ে যেত। আমি আগে সব কিছু ট্রাই করব, তারপর আমার বন্ধু খাবে, বুঝছেন? আপনারা আমি সব কিছু আগে খাবো, তারপর আমার বন্ধু খাবে, না হলে কোনো খাওয়া দাওয়া হবে না। আপনাদের কি চাওয়া পাওয়া আছে বলেন, আমরা পূরণ করতে পারলে করব, না পারলে আপনাদেরকে এখান থেকে তুলে নিয়ে যাবো। আমরা যদি আমাদের দুলাভাইকে খাওয়াতে না পারি, তাহলে আমরা আমাদের চাওয়া পাওয়া কেমনে চাইব? আপনি কি বুঝে অবুঝের মতো ব্যবহার করতেছেন? আমাদের দুলাভাইকে তো আমাদের মিষ্টিমুখ করাতে হবে, আর তার জন্য আমরা শরবত বানিয়েছি। আমাকে কি পছন্দ হয় না? আমি আগে খাবো, তারপর আমার বন্ধু খাবে। আমি টেস্ট করব, তারপর সেখান থেকে আমার বন্ধু খাবে। ঝামেলা শেষ। আপনাদের বিশ্বাস নাই, সবগুলো লাল টকটক হয়ে আছে, এগুলো মরিচ ছাড়া কিচ্ছু না। আপনারা আগে খান, তারপর আমার বন্ধু খাবে, সমস্যা নেই। আমাকে যদি খেতে না দেন। এত ঝগড়া করতে পারবো না আমরা। দুলাভাইকে চাই আপনি সামনে থেকে সরে দাঁড়ান। আপনার সাথে আমরা কথা বলতে চাই না। কি মেয়েরা, কি হচ্ছে এসব? সবাই চিল্লাচিল্লি শুরু করে দাও। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। সবাই অনেক জোরে জোরে চিল্লানি শুরু করে দিল। এবার মহাবিপদে পড়ে গেল আয়াত আর নিলয়। নিলয় পিছন থেকে আয়াতকে খোঁটা দিচ্ছে, যাতে করে সব ঝামেলা শেষ করে নেয়। আর মিষ্টিগুলো দেখে মনে হচ্ছে সবগুলো মরিচ দিয়ে ভরিয়ে রেখেছে। আর শরবতের কথা কি বলবে? এগুলো যদি এখন নিলয় খায়, তাহলে তো বিয়ে করা দূরের কথা, এখান থেকে পালিয়ে যেতে হবে। আর এগুলো কোনোভাবেই যেন নিলয়কে খাওয়াতে না পারে, তার জন্য আয়াত একটা ফন্দি বের করলো। আয়াত হঠাৎ করে ধাম করে টেবিলের উপর পড়ে গেল আর নিজের জামা কাপড় নষ্ট করে ফেললো। আর সবাই এটা দেখে মনে করলো সিরিয়াসলি কিছু একটা হয়ে গেল। সবাই আয়াতকে ধরাধরি করে দাঁড় করিয়ে দিল। আমি এখন ঠিকঠাক আছি, আমার কিচ্ছু হয়নি, মাথাটা ঘুরতেছে তো তার জন্য। এখন বলেন, আপনাদের এসব নষ্ট করে ফেললাম, আপনাদের তো এখন ক্ষতিপূরণ দিতে হবে। কত টাকা দিতে হবে বলেন? বেশি না, 1,00,000 টাকা দিলেই হবে, তাতেই আমরা খুশি। আপনারা আমাদের হাতে 1,00,000 টাকা দেবেন, তারপর আমরা বরকে ভেতরে যেতে দেব। দেখেন, আমরা এতগুলো টাকা দিতে পারবো না, আমরা গরিব মানুষ। আমরা এখান থেকে চলে যাচ্ছি, পরে দেখবেন যে সকালে এমনিতেই মেয়ে আমাদের বাসায় চলে যাবে, আমরা তখন আমাদের বন্ধুর সাথে বিয়ে দিয়ে দেবো, তার ঝামেলা শেষ। এত ঝামেলা করতে পারবো না আমরা, এতগুলো টাকা দিতে পারবো না। এখন 10,000 টাকা দিচ্ছি, যদি নিতে চান নিতে পারেন, না চাইলে কালকে যখন আমাদের বাসায় মেয়ে যাবে তখন মেয়ের সাথে ছেলের বিয়ে দিয়ে দেবো, সব কেচ্ছা খতম। কিপটে দেখেছি, আপনার মতো কিপটে মানুষ আমি আমার জীবনে কখনো দেখিনি। আচ্ছা দেন, আমরা তাতেই রাজি আছি। কি আর করার, এত কিপটা মানুষ পরে আমার যেটা দরকার আমি সেটা উসুল করে নিতে পারবো, সমস্যা নেই। পরেরটা পরে দেখা যাবে, এখন ঝামেলা শেষ করেন, আমাদের ভিতরে যেতে দেন। আর আমি অনেক ক্লান্ত, এখন আমার জামা কাপড়ের অবস্থা খুব খারাপ, আমাকে এসব চেঞ্জ করতে হবে। আপনার মতো অভিনয় বাস ছেলে আমি জীবনে সত্যি দেখি নাই। আপনি ইচ্ছাকৃতভাবে আমাদের সব খাবার নষ্ট করে দিয়েছেন, আমি সেটা ভালো করেই জানি। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আমার দুলাভাইকে তো আমি মিষ্টিমুখ করাবই। তারপর সেখানে কয়েকজন মুরব্বি এসে রাগারাগি করলো যে টাকা দিয়েছে, তারপরও এত কথা কিসের? বরযাত্রী তাড়াতাড়ি যেন ভিতরে নিয়ে যাওয়া হয়, তার জন্য সবাই তৎপর হয়ে উঠল। আর রাত অনেক হচ্ছে, বিয়েটা তাড়াতাড়ি সম্পূর্ণ করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। বরযাত্রী কন্যাকে নিয়ে চলে যাবে, অনেক কাজ বাকি আছে। আর এখানে যদি সব সময় নষ্ট করে তাহলে তো হয় না। নিলয় আয়াতের সাথে গিয়ে তাকে যেখানে বসা উচিত সেখানে বসিয়ে দিল। আয়াত সেখানে নিলয়কে বসিয়ে দিল। তারপর সবাই অনেক মজা মাস্তি করা শুরু করলো। কাজী সাহেব এসে বিয়ে পড়ানো শুরু করে দিল। সব কিছু ঠিকঠাক মতো হয়ে গেল। তারপর কন্যার কাছ থেকে সব কিছু জেনে শুনে কন্যার মতামত নিয়ে বিয়েটা সম্পূর্ণ করে দিল। তারপর খাওয়া দাওয়া শেষ, সব ঝামেলা শেষ, এখন কন্যা বিদায় দিবে। তখন নাবিলা যেটা কান্না শুরু করে দিল। নিলয় এমন হাসি পাচ্ছে, মনে হয় হেসে তার পেটে যাচ্ছে। ভিতরে ভিতরে আয়াতকে ডেকে এনে আয়াতের সাথে কথা বলতেছে আর হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে। তার ভিতরে এত হাসি পাচ্ছে নাবিলার এত কান্না দেখে।
আয়াত বিষয়টা বুঝতে পারলো, তার বন্ধুকে ঠিকঠাক করলো। তারপর সব কিছু শেষ। এখন নীলা নাবিলার সাথে যাবে, আর আয়াতের সুযোগ হয়ে গেল। তারপর কন্যা নিয়ে নিলয় চলে আসলো। আর বাসায় দুজনে আসার পথে কেউ কথা বলেনি, কারণ নাবিলা অনেক কান্না করতেছিল। নাবিলা নিলয়ের কাঁধে মাথা রেখে শুয়েছিল। যখন নাবিলা নিলয়দের বাসায় পৌঁছে গেল, গাড়ি থেকে নেমে নিলয় নাবিলাকে কোলে তুলে নিল, যার জন্য মোটেও প্রস্তুত ছিল না নাবিলা। নাবিলা ভাবতেই পারেনি সবার সামনে এইভাবে নীল তাকে কোলে তুলে নিবে। নাবিলা অনেকবার নীলাকে বলতেছিল যে এখন যেন তাকে নামিয়ে দেয়, তার লজ্জা লাগতেছে। কিন্তু নিলয় নাবিলার কানে কানে বলল যে এটা এইবারের রীতিনীতি, এটা তাকে মানতে হবে। আর তার ইচ্ছা করছিল তার বউকে কোলে তুলে নেওয়ার জন্য, তাই সে নিয়েছে। সবাই হাততালি দিয়ে সংবর্ধনা জানাতে লাগলো তাদের নতুন দাম্পত্য জীবনকে। তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়। সবাই অনেক সংবর্ধনা জানালো, সবাই গ্রহণ করে নিল নাবিলাকে এই বাসায়। আর নিলয়ের আম্মু তো আগে থেকেই গ্রহণ করে নিয়ে বসে আছে। আয়াত আর নীলা দুজনে নাবিলা আর নীলাকে বাসর ঘরে নিয়ে গিয়ে বাহির থেকে দরজা লাগিয়ে দিল, আর তাদেরকে বলল যেন ভিতর থেকে দরজাটা লাগিয়ে দেয়। তারপর সেখান থেকে চলে আসলো। নিলয় নাবিলার লজ্জা ভাঙানোর জন্য নাবিলার ঘোমটা তুলে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, আর নাবিলা নিলয়ের দিকে। সত্যি বলতে আজকে তোমাকে অসাধারণ লাগতেছে। এতদিন তোমার এই রূপ তো লুকায়িত ছিল, কিন্তু আজকে সেটা প্রকাশ পেয়েছে। সত্যি বলতেছি, এত সুন্দর লাগতেছে, ইচ্ছে করতেছে তোমাকে খেয়ে ফেলি। দেরি করতেছি কিসের জন্য? খেয়ে ফেলো, সমস্যা নাই। আমি তো বাধা করতেছি না, আমাকে খেয়েই ফেলো। কিন্তু একটা কথা বুঝলাম না, সেটা হচ্ছে তুমি এত কান্না করলে কিসের জন্য? আমি তো এটাই বুঝলাম না। আমি তো তখন জানো কি পরিমাণ হেসেছি। আয়াতকে জিজ্ঞাসা করে দেখিয়েও বিশ্বাস করো, এটার জন্য প্রস্তুত ছিলাম না যে তুমি এভাবে কান্না করবে। তুমি যদি একটা মেয়ে মানুষ হতেই তাহলে বুঝতে পারতে যে আমি কেন কান্না করতেছি। তাদের সাথে আমার সম্পর্ক জন্ম থেকে, আর তাদেরকে ছেড়ে আসতে কান্না হবে না? কষ্ট হবে না? সেটা অবশ্য ঠিক বলেছো। আচ্ছা, এখন কি করবে? এই অবস্থায় থাকবে নাকি তোমার যদি খারাপ লাগে তাহলে কিন্তু গোসল করে ফ্রেশ হয়ে নিতে পারো, তারপর না হয় রোমান্স শুরু করব। আজকের পরে থাকবো। আজকে এভাবেই সব কিছু হবে, কারণ নিজের একটা ইচ্ছা থাকা উচিত। সব ইচ্ছা তো পূরণ করার একটা মন মানসিকতা থাকা উচিত। আমারও কিছু ইচ্ছা আছে, আমি সেগুলো পূরণ করব আজকে। তোমাকে বাধা করেছে কে? শুরু করে দাও, আমি তো তোমার জন্য প্রস্তুত। দেখো, এখন আমরা নামাজ পড়বো দুজনে, তারপর আল্লাহর কাছে আমাদের নতুন দাম্পত্য জীবনের জন্য দোয়া করব। আমরা যেন সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারি। হাসি, কান্না, দুঃখ, কষ্টের সব সময় যেন একে অন্যের পাশে থাকতে পারি। আমরা আল্লাহর কাছে চাইবো। নিলয় আর নাবিলাকে কিছু বলল না। নাবিলার ইচ্ছাটা হাসি মুখে মেনে নিল। তারপর দুজনে অজু করে এসে নামাজ পড়ে দুজনে আল্লাহর কাছে তাদের মনের ইচ্ছাগুলো পূরণ করার জন্য দোয়া করলো। আল্লাহ তাআলা যেন তাদের সব মনের ইচ্ছাগুলো পূরণ করে দেয়, তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়। আজকে থেকে একটা হালাল পবিত্র সম্পর্ক আবদ্ধ হলো। তাদের সম্পর্কটা যেন সারা জীবন হয় একে অন্যের দেহে যতদিন প্রাণ আছে, তারা যেন ততদিন একে অন্যের সাথে থাকতে পারে। নামাজ শেষ করে নিলয় নাবিলাকে কোলে তুলে নিয়ে বিছানার উপর শুয়ে দিল। তারপর নাবিলার উপর নিলয় শুয়ে পড়ল। নাবিলার লজ্জা লাগতেছিল, তাই সে চোখ বন্ধ করে নিলয়ের স্পর্শ অনুভব করতে লাগলো। নিলয় তার বউকে নিজের ইচ্ছা মতো আদর করতে লাগলো, তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ করতে লাগলো। নিলয় নাবিলার ঠোঁটে ঠোঁট লাগিয়ে কিস করতেছে, একজন অন্যজনকে ভালো মতো ফিল করতেছে। তাদের ভালোবাসার যেন গভীর হয়ে উঠল, যে ভালোবাসার শেষ সীমানা বলতে কিছু নেই। তারা একে অন্যকে এতটা কাছে নিয়েছে যেটা বলার বাহিরে। তাদের মাঝে কোনো দেওয়াল বা কোনো কাপড়ের বাধা বিপত্তি নেই। তারা এখন একে অন্যকে ভালোবাসতে ব্যস্ত। হঠাৎ করে নাবিলা নিলয়কে ধাক্কা দিয়ে নিচে নামিয়ে দিল। নাবিলা নিলয়ের উপর উঠে নিলয়কে আদর করতে লাগলো, ঠোঁটে ঠোঁট লাগিয়ে। তারপর একে অন্যকে আবার আদর করা শুরু করে দিল, যেটা এখন বলা যাবে না। এটা একটা লজ্জার বিষয়। আপনারা বিয়ে করেন, তারপর না হয় শুনে নিয়েন, বা আপনারা যখন করবেন তখন ঝামেলা শেষ। আমি চাই সারা জীবন আমাদের ভালোবাসাটা আজকে যেমন থাকলো, প্রতিটা রাত, প্রতিটা দিন আমাদের ভালোবাসাটা এইভাবেই যেন থাকে। প্রতিটা সময় আমাদের ভালোবাসা যেন বৃদ্ধি পায়, কমে যেন না যায়। আমাদের যত ভুল থাকবে, যত রাগ অভিমান থাকবে, সেটা বহিঃপ্রকাশ হবে, কিন্তু কখনো একে অন্যকে ছেড়ে যাওয়ার কথা যেন কল্পনা করতে না পারি আমরা দুজন। ইনশাল্লাহ আমি আমার দিক থেকে ট্রাই করব। আমি সারা জীবন তোমার আসক্তি হয়ে থাকতে চাই, আর তোমাতে আসক্ত হয়ে আমি সারা জীবন পার করতে চাই। ভালোবাসি।
অনেক ভালোবাসি যে ভালোবাসা প্রকাশ করতে হয়, হয়তো সময় লাগবে। এতটা ভালোবাসি যে ভালোবাসা সারা জীবন ফুরিয়ে যাবে না। আমিও ভালোবাসি আমার কিউট জুনিয়র ছোট্ট ভাতিজা নামক সেই হাজবেন্ডকে ভালোবাসি। এখন তাকে এতটা ভালোবাসি যে নিজের দেহের একটা অংশ মনে করি। আমিও আমার আন্টিকে, মানে আন্টিকে বলতে অচেনা আন্টি, কারণ আপনাকে তো আমি চিনতাম না আগে। হঠাৎ করে আপনাকে দেখে আন্টি বলে সম্বোধন করেছি। আপু ডাকলে তো কি বলবেন যে পটানোর চেষ্টা করেছি, তাই আন্টি বলে সম্বোধন করেছি। আর প্রথম দেখাতেই ক্রাশ খেয়েছি, পরে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। এখানে কি তোমার ভালোবাসা শেষ? আমার তো ইচ্ছা করতেছে আরেকবার তোমার সাথে মিলিত হবার, কারণ ভালোবাসার পিপাসা মেটাতে হবে। চলো আবার ভালোবাসার গভীর সমুদ্রে লাফিয়ে পড়ি। আর ভালোবাসার পিপাসা আমি কখনো মেটাতে চাই না। এই পেপারটা যেন সারা জীবন থাকে। আপনারা এখানে কি করতেছেন? আপনাদের শরম করতেছে না আমাদের স্বামী স্ত্রীর পার্সোনাল কথা শুনতে? আপনারা এখান থেকে চলে যান। আমার তো লজ্জা লাগতেছে। এখন আমাদের ভালোবাসার প্রকাশ ঘটাবো। আপনারা চলে যেতে পারেন। আমার বউ লজ্জা পাচ্ছে, এখন আপনারা চলে যেতে পারেন। আর পরবর্তী গল্প অবশ্যই শুনবেন। এর থেকেও অনেক রোমান্টিক, অনেক রোমাঞ্চকর হতে চলেছে পরবর্তী গল্পটা। কেউ মিস করবেন না পরবর্তী গল্পটা। আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আমরা আমাদের ভালোবাসাকে একান্তভাবে প্রকাশ করতে চাই। আপনাদের অনেক কিছু বলেছি আর বলতে চাই না। আপনারা বিয়ে করে নিলে বুঝতে পারবেন। হয়েছে, তারা এখন চলে গিয়েছে। এখন আসো আমরা দুজন আমাদের ভালোবাসার আদান প্রদান করি। আমরা আমাদের নতুন প্রজন্মকে আগমনের সুযোগ করে দিই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই। এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। আপনারা বিয়ে করেন তাড়াতাড়ি। আর ভালোবাসার মানুষ থাকলে তাকে বিয়ে করে নিয়ে সুখে শান্তিতে সারা জীবন ঘর সংসার করেন।